আবির বাড়িতে আসে। সবাই ব্যস্ত। ফুটবলের টাই নিয়ে বাড়িতে এসে শোনে পরশুদিন জায়ানের বিয়ের দিন। আবিরের এসবে কোনো মাথা ব্যথা নেই। সে ফ্যামিলির সাথে সম্পর্ক ঠিক করতে আসেনি এখানে। সে এসেছে সিক্রেট মিশনে। আবির চুপচাপ বসে আছে। হঠাৎ বাইরে থেকে অনেক চিৎকার চেঁচামেচি শোনা যায়। আবির দ্রুত বাহিরে আসে। বাড়ির সবাই এসেছে বাহিরে। জামিলের ছেলে জীবন এসেছে। আবিরকে দেখে রেগে এগিয়ে আসলো। আবির জীবনের কাঁধে হাত রেখে বলে, শোন, এটা বাড়ি, এখানেও পরিবার আছে, পরিবারের সবাই আছে। আমি যদি তোর মতো অমানুষ হতাম তাহলে তোর বাড়িতে গিয়ে তুই এখানে যেভাবে চিল্লাচ্ছিস আমিও সেটাই করতাম। তাই যেটা খারাপ সেটা নিয়ে বেশি বাড়াবাড়ি সব জায়গায় করতে নেই। কুত্তার বাচ্চা, তোকে আমি মেরে ফেলবো। সেদিন তো আমরা লোক সংখ্যায় অনেক কম ছিলাম। আজকে তোকে সহ তোর বাড়িতে আগুন জ্বালিয়ে দিব। ভালোই তো শক্তি হয়েছে, দারুণ। এমন হুমকি আমার বেশ ভালোই লাগে। আমার থেকে তুই ছোট ছোট ভাইয়ের মতো থাক। বড় ভাই হিসেবে তোকে একটা কথা বলছি, বলতে পারিস, তোকে বোঝাচ্ছি। একদিন পর এই বাড়িতে বিয়ে। আমি এই বাড়ির মানুষ না, আমি এখানে এসেছি একটা কাজে। আনচাঁদ সাহেব আমার পরিবার, তাই এখানে এসে থাকি। নিজেকে সংযত রাখ, তোর সাথে বিয়ের পরের দিন দেখা হবে। এত সময় আমার নেই, গাড়িতে ওঠ। দেখ, ভালোটা তোর জন্য বলেছিলাম, বিশ্বাস কর। এবার কিন্তু তোর লাশটাও তোর বাপ খুঁজেও পাবে না, বলে দিলাম। কে কার লাশ খুঁজে পাবে না সেটা সময় হলে বুঝবি। সাহস থাকলে গাড়িতে ওঠ, তোকে নিয়ে যেতে এসেছি। বেশ, চল। আবির ওদের গাড়ির দিকে এগিয়ে যেতে থাকে। আজাদ সাহেব ডাক দেয়। আবির ঘুরে তাকায় ওদিকে। আজাদ বলে, কোথায় যাচ্ছিস আবির? সামনে যাচ্ছি। আবির, যেতে হবে না, ওরা অনেক খারাপ, কিছু একটা হয়ে যাবে। কিছু হবে না আমার, চিন্তা নেই আপনার। যাদের চিন্তা হওয়ার কথা তারাই তো চিন্তা করে না। আপনি কেন করেন? চিন্তা নেই, ফিরলে এমনিতেই ফিরবো, আর না ফিরলে আমার লাশটাও ফিরবে না। শেষ কথাটা শুনে ইরিন কেমন যেন কেঁপে উঠল। ইরিন দৌড়ে চলে আসলো। আবিরের হাত ধরে। আবির ইরিনের দিকে তাকাই। আবিরের হাত ছেড়ে দিয়ে ইরিন জীবনের দিকে তাকিয়ে হাত জোর করে বলল, সমস্যাটা তো আমাকে নিয়ে। প্লিজ আবিরকে রেখে যান, আমাকে নিয়ে যান, আমি আপনাদের সাথে যাব। আবিরকে ছেড়ে দেন। ইস সুন্দরী, তোমাকে তো নিয়ে যাব, তবে এখন নয়। আমাকে আবির ছাড়া কেউ আটকাতে পারবে না। ওকে যেখানে নিয়ে যাব সেখান থেকে শুধু লাশই আসবে। তোমাকে কি সেখানে নিয়ে যেতে পারি সুন্দরী? তোমাকে তো নিয়ে যাব আমার বিছানায়। জীবন কথাটা বলে ইরিনের গালে হাত বোলালো। জীবন আবিরের হাত ধরে টান দেয়। তখনই আরিতা দৌড়ে আসলো। কান্না করে বলল, আমাকে নিয়ে যান, ভাইয়ার কোনো দোষ নেই, আমার জন্য এমন হয়েছে। আমাদের নিয়ে যান, ভাইয়াকে রেখে আমাদের নেন। ইস, মেয়েরা এত আমার জন্য পাগল, কিন্তু এখন তো কাউকে নিব না। জীবন আবিরকে ধরে নিয়ে গাড়িতে উঠল। মাইক্রোর মধ্যে বসালো আবিরকে। আবির টি শার্ট, হাই কনভার্স আর প্যান্ট পরে আছে। জীবন আবিরের কোমরে হাত দিল। সেখানে কিছুই নেই আবিরের। জীবন বলে, কিরে খানকির পোলা, আজ তো তোর কাছে কিছু নেই। এত বড় লেকচার যে মারলি, কি হবে তোর বুঝতেছিস তো? হাসপাতালে শুধু তোর কথা ভেবেছি, এখন তোকে মারবো। আবির মুচকি হাসল। সে সিটে হেলান দিয়ে বসে। জীবন আবিরের গলা চেপে ধরে। আবিরকে আরো খারাপ ভাষায় গালি দিয়ে বলে, শালা, তোর মনে কি ভয় নেই? আমাদের হাতে কাছে এত কিছু আছে, তোকে 1 মিনিটও টাইম লাগবে না মারতে। আর তুই কিনা ভয় পাচ্ছিস না? তোর কি একটুও ভয় লাগছে না? গলা ছাড় বলছি। ছেলেরা কখন ভয় পায় জানিস? ধর কোনো ছেলে না জানিয়ে কোনো মেয়ের সাথে ধরা খেলো, তাকে মারার জন্য নিয়ে যাচ্ছে, তখন সে ভয় পাবে, কারণ তার ফ্যামিলি কেউ জানে না। আবার এক ধরনের ছেলেরা আছে যারা পিছু টানের জন্য ভয় পাবে। আমার তো এই দুটোর মধ্যেই কিছুই ঘটেনি, তাহলে ভয় কেন পাবো? জীবন বিরক্ত হয়ে কিছু বলল না। আবির জীবনের কাছে সিগারেট চাই। জীবন বের করে দিল। আবির আগুন জ্বালিয়ে টানতে থাকে। আবিরের অ্যাটিটিউড দেখে সবাই অবাক। ওরা আবিরকে নিয়ে যেতে থাকে। আরিতা আর ইরিনের রাস্তার উপর বসে কাঁদছে। সৈকত সাহেবরা এগিয়ে আসলো। ইরিনকে ধরতেই সৈকত সাহেবকে জড়িয়ে ধরে সে।
সৈকত বলল, কি হয়েছে? তোরা সব কি বলছিস? আমাদের দুজনকে জীবন আর চেয়ারম্যানের ছেলে অনেক বিরক্ত করতো, বাজেভাবে টিচ করতো, খারাপ কথা বলতো, হুমকি দিত তুলে নিয়ে যাওয়ার জন্য। আবির ভাইয়াকে বলেছিলাম, সেদিন বুঝতে পারিনি কি হয়েছিল। আবির ভাইয়ার সাথে গিয়েছিল আমার, ওরা আমার সাথে আবির ভাইয়াকে দেখে তুলে নিয়ে যায়। তারপর আবির ঠিকই ফিরে আসে, কিন্তু জীবন দ্বারা দেখিনি। জানি না সেদিন কি হয়েছিল, তবে এখন বুঝতে পারি সেদিন আবির ওদের খুব মেরেছিল, না হলে আবিরের কিছু হয়নি। আর ওরা হাসপাতালে ছিল শুনেছি। আমার আর আরিতাকে অনেক কথা বলতো ওরা দুজন, তারই প্রতিবাদে আবিরকে ওরা তুলে নিয়ে গেছে। আজকে আবিরকে ওরা মেরেই ফেলবে। আবিরকে ফিরিয়ে আনেন। সৈকতের চোখে মুখে আজকে টেনশনের ছাপ স্পষ্ট। কি করবে বুঝতে পারছে না। ইরিনকে ছেড়ে দেয়, তারপর আজাদকে বলে, হাসিবদের ডাক দে, আমরা সবাই থানায় যাই, দেখি কি হয়। আচ্ছা ঠিক আছে। সবাই আসলো একসাথে। হাসি বেশি আজাদের পাশে দাঁড়ালো, আস্তে গলায় বলল, কি হয়েছে? জীবন এসেছিল, আবিরকে তুলে নিয়ে গেছে। কি? আবিরকে তুলে নিয়ে গেছে মানে? আল্লাহ, আবিরের হাতে কিছু ছিল? হাতে কি থাকবে আবার? মানে কোনো ছুরি, চাকু এমন কিছু? চুপ কর বেয়াদব, সেসব থাকবে কেন? ভালো ছেলে তো আবির, চিন্তা করিস না। আবিরকে নিয়ে চল, থানাতে যাব। হাতে কিছু ছিল না? তাহলে মনে করেন জীবন কিছু সময় পর্যন্ত ঠিক আছে। আর কার নিয়ে চিন্তা করব? আবিরকে নিয়ে? আমি তো ভাবছি জীবনদেরকে নিয়ে। কি যে হবে ওদের। মানে কি হবে? ওদের এক একজনের হাতে দামি অস্ত্র ছুরি ছিল। তাহলে আর কি লাগে আবিরের? থানায় যেতে হবে না। আবির কি বলে গিয়েছে? বলেছে চিন্তা না করতে। তাহলে নিশ্চিত থাকেন ও ফিরে আসবে। চলেন আমরা জায়ানের বিয়ে নিয়ে আলোচনা শপিং করি। চুপ কর শয়তান ছেলে। আমি তোরা সৈকত মিলে থানাতে যাব, বাকিরা সবাই শপিং করবে। আরে আবিরের কিছু হবে না। হাসিবকে নিয়ে ওরা থানার দিকে যেতে থাকে। হাসিবের মাথায় কেবল একটাই চিন্তা। হাসিবের চোখের সামনে একটাই দৃশ্য ভাসছে, আকাশকে আবির কিভাবে সাইকোদের মতো করে মেরেছিল। না জানি জীবনের সাথে কী ঘটবে। ওরা সবাই থানায় আসলো। পুলিশ অফিসারকে আবিরের কথা বলতেই যেন তিনি পাত্তাই দিলেন না। হাসিবের মতো করেই রিয়াকশন দিতে থাকে। সৈকত সাহেব বিরক্ত হয়ে চলে আসেন থানা থেকে। আবির বসে আছে, ওদের এলাকা ছেড়ে অনেকখানি দূরে এসেছে। হঠাৎ কয়েকটা গাড়ি এসে থামলো ওদের সামনে। জীবনরা গাড়ি থামায়। সামনের গাড়িগুলো থেকে সবাই নামলো। হাতে ওদের সবারই রাইফেল নয়তো পিস্তল। জীবন ঘাবড়ে যায়। একজনের হাতে ছিল ভারী স্টিক। সে এসে সোজা গাড়ির সামনের কাঁচে জোরে বাড়ি দেয়। কাঁচগুলো ভেঙে ভিতরে চলে আসলো। সবাই ভয়ে চমকে ওঠে। সবগুলো গাড়ির কাঁচ ঠাস ঠাস করে ভাঙার পর একজন ছেলে বলে, জীবন, আবির স্যারকে নিয়ে বের হও, না হলে 2 মিনিটের মধ্যে বোম ব্লাস্ট হবে। গাড়ির নিচে বোম রেখে দিয়েছি। সাথে সাথেই সবাই বের হলো। আবিরও বের হলো। আবির সবাই দেখে এরা র্যাবদের দেখে জীবন ভয়ে আটকে ওঠে। আবির জীবনের পকেটে হাত দেয়। কোলরফ লিভ সিগারেটের প্যাকেট বের করে সিগারেট বের করলো। প্যাকেটটা নিজের কাছে রেখে দিয়ে জীবনকে বলল, বলেছিলাম তোর সাথে পরে দেখা করব। তুই যখন ইরিন আর অরিতার সঙ্গে কথা বলছিলি আমি তখন ফোন চাপছিলাম। অর্ককে বললাম জীবন আমাকে তুলে নিয়ে যাচ্ছে, হাতে ওদের ভয়ানক অস্ত্র। কি করব, মেরে ফেলবো? সে বলল স্যার এসব মিশনের বাইরে, প্লিজ মারবেন না ওদের। আমি দেখছি। অর্ক র্যাব পাঠিয়ে দিল, কিছু করার নেই। আর যাদেরকে পাঠিয়েছে সেরা স্পেশাল ফোর্স। স্যার কি করব বলেন? এর চেহারা যেন আমি আর না দেখি। মেরে ফেলো নয়তো গুম করে দাও। কেউ চেষ্টা করে যেন তাকে খুঁজে না পায়। আবির কথা শেষ করতেই বুম করে জীবনের গাড়ি ব্লাস্ট হলো। জীবনের চেহারাতে ভয়ের অসাধারণ একটা ছাপ লেগে আছে। আবির হাসলো। জীবনের কানের কাছে মুখ এনে বলল, মানুষ ভয় পায় সবচেয়ে বেশি 2 জায়গায়। একটা লজ্জা বা সম্মান হারানোর ভয়, আর একটা হলো মৃত্যুর ভয়। গুড বাই। ভাই ভাই, আমাকে প্লিজ নিয়ে চলেন। আমি নিজের কথাই দিচ্ছি, আমি কখনো আপনার সামনে আসবো না। আবির কথাটা বলেই চলে যায়।
অর্ককে ফোন করে। অর্ক রিসিভ করে বলে, স্যার সব কিছু ঠিক আছে? ঠিক না থাকলে ফোন করতাম কিভাবে? ও হ্যাঁ হ্যাঁ, কি করেন এখন? রাস্তার পাশে বসে আছি। সে কি? আচ্ছা স্যার, আপনার জন্য বাইকের ব্যবস্থা করি। তাহলে একটা কিনে পাঠিয়ে দাও, দামি বাইক পাঠিয়ে দাও, যেন এলাকার সবাই মানুষ হাঁ করে তাকিয়ে থাকে। আচ্ছা দেখছি, 1 ঘন্টা বসে থাকেন। আবির বসে থাকে রাস্তার পাশে। ওদিকে তাকে নিয়ে সবাই চিন্তা করছে। বাড়িতে চলে এসেছে আজাদ সাহেবরা। বসে আছে সোফায়। হঠাৎ কলিং বেল বেজে উঠল। হাসিব যে দরজা খুলে দিয়েছে। তাকিয়ে দেখে চোখে সানগ্লাস, গায়ে দামি স্যুট বুট, হাতে বিশাল দুটো লাগেজ ধরা। হাসিব ভালোভাবেই তাকাই, তারপর বলে, আরিয়ান ভাই না? হাসিব তো দেখি বড় হয়ে গিয়েছিস। আরিয়ান ভিতরে চলে আসলো। সৈকত সাহেব এসে জড়িয়ে ধরল আরিয়ানকে। আজাদ সাহেব গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে আরিয়ানের দিকে। আরিয়ান আজাদের সামনে এসে সালাম দেয়। আজাদ উত্তর দেয় না। আরিয়ান সেসবে পাত্তা না দিয়ে চলে যায় রুমে। বেশ কিছু সময় পর বাড়িতে চলে আসে সবাই। আরিয়ান আসার খবর শুনে সবাই অনেক খুশি হয়। ইদিন এসে সৈকত সাহেবের পাশে বসলো। সবাই সোফায় বসে গল্প করছে। আরিয়ান সিঁড়ি ডিঙিয়ে নিচে নামতে থাকে। সিঁড়িতে দাঁড়িয়ে সৈকত সাহেবের পাশে বসা ইরিনের দিকে তাকায় সে। ইরিন দেখতে অনেক সুন্দরী, কিছুটা শিরিনের মতো চেহারা। আরিয়ান ইরিনকে দেখে মুচকি হাসল। আস্তে আস্তে এগিয়ে আসে আরিয়ান। সবাই আরিয়ানকে খাতির করা শুরু করলো। জায়ান এসে হাত করলো আরিয়ানকে। আরিয়ান এসে বসলো সবার সাথে। এইটা আমাদের ইরিন না? কি ব্যাপার ইরিন, তুমি তো দেখতে অনেক সুন্দর হয়েছো। ছেলেদের ঘুম হয় তো? কেমন আছেন আরিয়ান ভাইয়া? ভালোই। গ্রামে আসলাম কত বছর পর। তোমরা কি ফ্রি আছো? হ্যাঁ ফ্রি, কিন্তু কেন? এই তো আমরা সবাই মিলে একটু ঘোরাঘুরি করলাম আর কি। কিন্তু যাবে, সমস্যা কি? একটু ঘুরবি তোরা? আরিতা যাবে, জায়ানও যাবে, সমস্যা কি? আজাদ কিছু বলল না। সে আবিরকে নিয়ে চিন্তা করতে থাকে। ইরিনও আবিরকে নিয়েই ভাবছে। এরা সবাই মিলে খেতে বসেছে। আর ওদিকে আবিরের কাছে বাইক চলে আসে। একটা পুলিশ সার্জেন্ট এসে দাঁড়ায় আবিরের পাশে। আবিরের নাম্বারে কল দিতেই আবির সার্জেন্টের দিকে এগিয়ে বলে, বাইকটা আমার, অর্ক অর্ডার করেছে, এই জন্য আপনার নম্বর থেকে কল আসছে। আবির বাইকের দিকে তাকাই। R15 ভার্সন 4। আবির বাইকে ওঠে, স্টার্ট করে। উদ্দেশ্য বাড়ি সেই বিশাল পুকুরের সামনে ছোট বাগানটাতে। সেখানে সে বসে থাকবে সন্ধ্যা অবধি। ইরিন, তুমি অনেক সুন্দর হয়ে গিয়েছো। আগে এমন ছিল না। নিজেকে অনেক সাজিয়ে রাখো। আপনিও অনেক স্মার্ট হয়েছেন। আরে না, তাহলে তো গার্লফ্রেন্ড থাকতো। আপনার গার্লফ্রেন্ড নেই? কি বলেন? এত বড় হয়েছেন, গার্লফ্রেন্ড নেই কেন? তোমার মতো সুন্দরী কাউকে খুঁজে পাইনি। সত্যি বলছি, এভাবে প্রথমে তোমাকে দেখে চোখ আটকে যাবে কখনো ভাবিনি। আরিয়ানের কথা শুনে ইরিন মুচকি হাসতে থাকে। বিকেল হয়েছে অনেক আগেই। ওরা 4 জন ঘুরতে বের হয়েছে। আরিতার ছবি তুলে দিচ্ছে জায়ান দূরে। আর ইরিন আর আরিয়ান একসাথে দাঁড়িয়ে আছে। আরিয়ানের কথা শুনে ইরিন বেশ লজ্জা পাচ্ছে। আরিয়ান আরও বলতে থাকে, তা তোমার বয়ফ্রেন্ড কেমন আছে? না না ভাইয়া, এসব নেই। আম্মু জানলে খুব মারবে। কি বলো সুন্দরী? একটা মেয়ের জন্য ছেলেরা পাগল। বলো বয়ফ্রেন্ড নেই? বাহ, ভালোই তো। চলো সামনে যাই। আরিয়ান কথাটা বলে ইরিনের হাত ধরল। ইরিন কিছুই বলল না। সে আরিয়ানের সাথে যেতে থাকে। এদিকে আজাদ ফোন করলো আবিরকে, কিন্তু আবিরের ফোনে চার্জ না থাকাতে অফ হয়ে আছে। সারাদিন ফোন চেপে বেরিয়েছে, এখন আর চার্জ নেই। আবির পুকুরের পাড়ে গাছের শিকড়ে বসে আছে। পুকুরের পানিতে পা ডুবিয়ে বসে ভাবছে অনেক কিছুই। মনে মনে ভাবছে আবির, আমার এখানে বেশি দিন থাকা ঠিক হবে না, জলদি মিশন শেষ করতে হবে। আকাশকে মারাটা ঠিক হয়নি, তার মাধ্যমে পৌঁছে যেতাম জামিলের কাছে। সব প্রমাণ আকাশের কাছে ছিল, কিন্তু যেবার প্রতি নির্মমত্ব মাথার জন্য মাথা ঠিক ছিল না। এমন মাথা কেন গরম করলাম আমি? এভাবে তো কখনো রিয়াক্ট করিনি আমি। তোর যা হয়েছে ভালো হয়েছে। একটা মেয়েকে কেন সে তুলে নিয়ে যাবে? কিভাবে জামিলকে ধরবো?
আমার এখান থেকে জলদি বেরোতেই হবে, আর এখানে থাকা যাবে না বেশি দিন। দ্রুত কিছু করতে গিয়ে ভুল করা যাবে না। আবির মনে মনে কথাগুলো ভাবছে। বিকেল শেষে সন্ধ্যা নামে। আবির লাস্ট সিগারেট আগুন জ্বালিয়ে টানতে থাকে। এদিকে জায়ান গাড়ি ড্রাইভ করে, আর আরিতা পাশে বসে আছে। পিছনের সিটে আরিয়ান আর ইরিন বসা। আরিয়ান ঘুমের ভান করে ইরিনের কাঁধে মাথা রাখল। ইরিন প্রথমে অস্বস্তি বোধ করেছিল, কিন্তু কিছুই বলল না সে। আরিয়ান এভাবেই থাকে। তারপর আবির বাড়িতে এসেছে। আজকে বড্ড বেশি ছাদে উঠতে ইচ্ছে করছে ওর। আবির ছাদে উঠল, গুনগুন করে জুবিনের ফিরচালা গানটি গাইতে থাকে। সন্ধ্যার পর ফিরেছে সে। বাসায় কেবল মাইমুনা বেগম ছিল। আবির রাস্তার দিকে পাশটাতে ছাদের এক কোণাতে দাঁড়িয়ে আছে। বাইরের অনেক দূর অবধি নজর যাচ্ছে ওর। হঠাৎ একটা নতুন সাদা রঙের গাড়ি এসে থামলো। গাড়িটা আগে দেখেনি আবির। আবির সেই গাড়ির দিকে তাকিয়ে আছে। প্রথমে জায়ান নামলো গাড়ি থেকে, তারপর আরিতা, এরপর নামলো ইরিন। কিন্তু ইরিনের হাত ধরে নামলো একটা অপরিচিত হাত। সেই হাতটা শক্তপোক্তভাবে ইরিনের হাত চেপে ধরে আছে। কয়েক সেকেন্ডের মধ্যেই সেই অপরিচিত হাতের মালিকটাও গাড়ি থেকে নামলো। আবির চেয়ে আছে সেদিকে। সেই হাতটি আরিয়ানের। আরিয়ান ইরিনের সাথে ঘনিষ্ঠ হয়ে নামলো। ইরিনও বেশ আরিয়ানের সাথে মিশেই সৈকত সাহেবের বাড়ির ভিতরে চলে যায়। আবির সিগারেট বের করল। মাইমুনা বেগম ভিজি। আবির যে এসেছে সেটা যেন বুঝতেই পারেনি। আবিরকে যে সকালে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তার খবর যেন কেউই জানে না। অদ্ভুত মজা পাচ্ছে আবির। অবহেলিত ছেলেটা আসলেই আজ আরও বেশি অবহেলায় পড়ে আছে। আবির জোরে একটা নিঃশ্বাস নিল। অনেক কিছুই মনে পড়ছে ওর। প্রথম যেদিন ঢাকা সিটিতে সে পা রাখে, সেই সময়টা ছিল আবিরের জীবনের প্রথম পথ চলা। আবিরের জীবন বদলে দেয়, নতুনভাবে বাঁচতে শেখায় আবিরকে। আবির ছাদে দোলনায় বসলো, সিগারেট খেতে থাকে সে। ওদিকে ইরিন, আরিয়ান, জায়ান, আরিতা বাড়িতে এসেছে। আরিয়ানকে পেয়ে সবাই অনেক খুশি। সাবিনা বেগম আবিরের জন্য কিছুটা চিন্তা করলেও বাকিরা যেন ভুলেই গিয়েছে আবিরের কথা। আরিয়ান জানে না আবিরের কথা, মানে আবির যে এখানে এসেছে। কালকে কিন্তু বিয়ে, ভোর থেকে কিন্তু সবার অনেক কাজ, সবাই দ্রুত রেডি হবা। সবাই তো দেখি অনেক হ্যাপি। কারো মনে আছে আবিরের কথা? আবিরের কথা? আবির কোথা থেকে আসলো? আজাদ, আমি না বলেছি অন্য কারো কথা এ বাড়িতে না বলতে? ও ঠিক আছে। এরিন বাড়িতে চলো, অনেক রাত হয়েছে। কেন? ইরিনকে তুই এভাবে ডাকছিস কেন? এমনিতে কি করবে সে? পড়াশোনা নেই নাকি ওর? পড়শো নাকি তোর রেজাল্ট? তোর ম্যাম আমাকে ফোন করেছিল। আরে বকছিস কেন তুই মেয়েটাকে? থাক আঙ্কেল, বাদ দেন। আসেন আমরা দেখি কি করা যায়। হাসিবরা আজাদকে টেনে ধরে বের করে আনে বাড়ি থেকে। পিছনে সাবিনা বেগমও বের হয়। উঠানে এসে দাঁড়ায় সবাই। আজাদ সাহেব বলে, আমি অবাক হচ্ছি, যে ছেলের গায়ে এইবারে রক্ত বইছে তার কথা কিভাবে ভোলে এরা? অদ্ভুত। আবিরের কিছু হবে না আঙ্কেল, আপনি কল দেন। ওর ফোনও অফ পাচ্ছি। আমার বিশ্বাস আছে আবিরের কিচ্ছু হবে না, তবে ওর জন্য অনেক চিন্তা হচ্ছে। ভেতরে যান ভাবি, সৈকত রাগ করবে। আপনাকে জানাবো আবিরকে খুঁজে পেলে। আজাদের কথা মতো চলে যায় সাবিনা। বিয়ের ডেট এগিয়ে আনা হয়েছে আজাদের জন্য। আজাদ চাইছে দ্রুত সব হয়ে যাক। আবির ছাড়া তার কোনো চিন্তা আসে না। কিন্তু কেন? যেখানে সৈকত সাহেব আবিরের পিতা হওয়ার পরও এত বেশি চিন্তা করে না, সেখানে আজাদের এত চিন্তা কিসের? আবির উঠানে ওদের সবাইকে গল্প করতে দেখে। আবির জোরে একটা শীষ দেয়। ওরা ঘুরে তাকাতেই দেখে আবির ছাদে। আবিরকে দেখে হাসি বলে, বলেছিলাম না আবিরের কিছু হবে না। দেখছেন, সে বাড়িতে, অথচ আমরাই জানি না। দৌড়ে ওরা আবিরের কাছে চলে আসে। আজাদ সাহেব আবিরকে জড়িয়ে ধরল কয়েক সেকেন্ড। একমাত্র আবিরকেই তিনি ভরসা পায়, কিন্তু কেন পায় সে জানে না। আবিরকে পেয়ে অনেক খুশি তিনি। আবির বলে, জামিল সাহেব আসছিল, পরে ছেলেকে বুঝিয়ে নিয়ে চলে যায়। তারপরে আমি বাইক কিনতে গেলাম, সেখানে ছিলাম সারাদিন। বাইক কিনতে সন্ধ্যা হয়ে আসি, আর তেমন কিছু হয়নি।
আবিরের কথা শুনে আজাদ সাহেব খুশি হয়। যেভাবেই হোক না কেন আবির তো ফিরছে, এটাই আসল কথা। আজাদ সাহেব চলে গেল, হাসিব কাছে আসে। সত্যি করে বল, কি হয়েছিল? জীবনের বডি কি পাওয়া যাবে? কিছু করিনি। আরে আমাকে মিথ্যা বলিস না, বল না কি হয়েছিল। র্যাব এসে নিয়ে গেছে, ও কোথায় আছে আমি জানি না। বলেছিলাম গুম করে দিতে, আর বাকিটা ওদের কাছে। ওর বাপ কি ছাড়বে রে? এতক্ষণ তো হন্যে হয়েও খুঁজছে আমাদের। কি করলি এটা? জামিলের সাথে দেখা করতে তো চাই, কিন্তু ভুলেও যেন না হয়। বাদ দে। আরিয়ান আসছে দেখলাম। আরিয়ান আসছে কেন বুঝতে পারছি না, তবে এসেই যেহেতু পড়েছে, আগের যা হয়েছে তা বাদ দে। আর বেশি দিন এখানে থাকবো না, চলে যাব। দুজনে অনেক কথা বলে। আবির রাতের খাবার খেয়ে নেয়, তারপর বিছানায় গিয়ে শুয়ে পড়ে। ইরিন আজ ফেরেনি, ফিরবে কেমনে? আরিয়ান তাকে আসতে দেয়নি, আর ইরিনও যেন আসতে চায়নি। সকাল হয়, 6টা থেকে মিউজিক বাজতে শুরু করেছে। আবির চমকে ওঠে গানের শব্দে। বিরক্তিতে বিছানার নিচে গোজা পিস্তলটি হাতে নিল। কিছু মুহূর্তের জন্য ভুলে যায় সে কোথায়। পরক্ষণে মনে পড়ে সে কোথায় আছে। মাথার উপর দিয়ে বালিশ চেপে শুয়ে থাকে কিছু সময়। মিউজিকের সাউন্ড খুব জোরে বাজা শুরু করে। ইরিন আরিতা জায়ানকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। আরিয়ান আসে হঠাৎ, ইরিনের দিকে হাত বাড়িয়ে দেয়, তারপর বলে, কত বছর হলো এভাবে মেহেদি পড়ি না, আমাকে পরিয়ে দাও তো। আপনি পারবেন? তুমি যদি পরিয়ে দাও তাহলে তো পড়তে হবে। বেশ, পরিয়ে দিচ্ছি। ইরিন আরিয়ানের হাতে মেহেদি পরাতে থাকে। সকালের আলো প্রখর হয়। আবিরের দরজায় কড়া নাড়ার শব্দ। আবির ভিতর থেকে বলে, কে? দরজা খোলা আবির, আমি আর তোর মা এসেছি। আবির দ্রুত পাশে থাকা পিস্তলটি লুকিয়ে ফেলে, তারপর দরজা খুলে দেয়। দরজার সামনে আজাদ ও সাবিনাকে দেখে অবাক হয়। ভিতরে আসতে বলে আবির। এখনো শুয়ে আছিস যে? কয়টা বাজে দেখছিস? না মানে আজকে কি লেট করে ওঠা বারণ? বারণ কেন থাকবে? জায়ানের বিয়ে না, রেডি হয়ে নে। বাড়ি সাজানো হয়ে গেল প্রায়, আর তুই 9টা অবধি শুয়ে আছিস। উঠে দেখ কেমন হয়েছে। ইন্টারেস্ট নেই, কিছু বলবা? আবির, রেডি হয়ে নাও, বিয়েতে যেতে হবে। বিয়ে বাড়ি ভালো লাগে না। আবির, তোর মা বলছে কিন্তু। আমি বললে তো না করতেই তোর মাকে ডেকে আনলাম। আচ্ছা ঠিক আছে, বের হবো কখন? 11টার দিকে বাইরে যা, সব কিছু দেখ। আবির কিছু বলল না, ওনারা চলে যায়। আবিরের কেন যেন খুব রাগ হচ্ছে, আর রাগের কারণটা ঠিক আন্দাজ করতে পারছে না সে। বিরক্তিও হচ্ছে বেশ। সবাই বেশ যে যার মতো গুছিয়ে নিয়েছে। ইরিন, আরিতা, হিয়া, আরও কতগুলো মেয়ে শাড়ি পরেছে। ইরিন একবারও আসেনি আবিরের রুমে। আবির অবশ্য এক্সপেক্টও করেনি যে ইরিন আসবে। আবিরের ফোনটা বেজে ওঠে। আননোন নাম্বার থেকে কল এসেছে। জি, কে বলছেন? আমি জায়ানের শ্বশুর বলছি। তুমি আসছো তো বাবা? যদিও ইচ্ছা ছিল না, কিন্তু আপনার কথা ভেবে এসেছি। চেয়ারম্যান এমপিদের ইনভাইট করবেন। হ্যাঁ অবশ্যই বাবা, তুমি আসো জলদি। আবির ফোন কেটে দেয়। 11টা বাজে এখন। দ্রুত গোসল শেষ করে পাঞ্জাবি পরে নিল, রেডি হয়ে বাইরে আসে। সবাই গাড়িতে উঠে গেছে। মাইক্রো ছাড়া শুরু করেছে। আবিরের বাইকটি ডিপ ব্লু রঙের, পাঞ্জাবিটাও পরেছে এমন। মাইক্রোর পিছনে আবিরের আসছে। বেশ কিছু দূর আসার পর হঠাৎ মাইক্রোগুলো থামলো। পিছনে আবিরেরাও থামলো। গাড়ি থেকে আজাদ, সৈকত সবাই নামলো। সামনে আড়াআড়ি 3টে গাড়ি দাঁড়িয়ে আছে। সেই গাড়ির সামনে একজন লোক দাঁড়ালো। ব্যক্তিটা আর কেউ না, জামিল সাহেব। জামিল সাহেব রাস্তার মাঝে দাঁড়ালো। সৈকত এগিয়ে যায়। উনি বলেন, দেখুন জামিল সাহেব, এভাবে রাস্তার মাঝে পথ আটকে দাঁড়িয়ে আছেন কেন? আমার ছেলে কোথায়? আপনার ছেলে কোথায় সেটা কিভাবে জানবো? চুপ, আমি কত কথা শুনতে চাই না। আমার ছেলেকে লাগবেই। সে কালকে হাসপাতাল থেকে বের হয়েছিল, সে আবিরের কাছে আসছিল। আবির কোথায়? আমার ছেলে কোথায়? দেখুন, আপনার ছেলে কই সেটা আমরা জানি না। সে আসছিল আবিরকে তুলে নিয়ে যেতে। আবির তো বাসায় এসেছে। আপনার ছেলে কোথায় আমরা জানি না। জামিল সাহেব কোমর থেকে পিস্তল বের করলো। ওর লোকেরা এগিয়ে আসতে থাকে ফুল দিয়ে সাজানো গাড়ির দিকে, হাতে হকি স্টিক।
জায়ান গাড়ি থেকে নেমে সামনে আসে। জায়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় সামনে থেকে। আরিয়ান গাড়ি থেকে নামতে যাবে, এমন সময় আবির বাইকে সাউন্ড বাড়িয়ে সামনে এসে দাঁড়ালো। আরিয়ান তাকায় আবিরের দিকে। আবির জামিল সাহেবের দিকে তাকিয়ে বলে, হ্যালো স্যার, আমি আবির। আপনার ছেলের সাথে আমার কালকে দেখা হয়েছিল। ওই থাম তোরা, আমার আবিরকে দরকার, চলে আয়। আমার ছেলে কোথায়? আমি সব জানি। জীবনকে তুই মেরেছিলি, একমাত্র তুই ছাড়া ওর দিকে কেউ তাকানোর সাহস পাবে না। বুঝতে পারছি না তুই এত সাহস কোথা থেকে পাচ্ছিস। সাহস সেটা তো নিজেরই আছে স্যার। আসেন 2 মিনিট কথা বলি আলাদা। আবির এগিয়ে যায় জামিলের দিকে। জামিলকে সবার থেকে দূরে এনে রাস্তার পাশে দাঁড়ালো দুজন। আবিরকে জামিল বলল, তোকে মেরে ফেলবো আমি। আমার ছেলেকে খুঁজে দে। শোন, তোকে একটা ভালো কথা বলি। এমপি আছিস, ভালো আছিস। একটা ছেলে গেছে আর একটা পয়দা করবি। তোর ছেলে আমাকে মারতে চেয়েছিল, কি করব? বাচ্চা ছেলে, প্রথমে বুঝেছিলাম। শোন আবির, এলাকা ভালো না, আমি মানুষটাও ভালো না। কখন কি হবে সেটা তুই নিজেও জানবি না। কিন্তু কে বলল তোকে আমি ভালো মানুষ? আমি ভালো মানুষ নাকি? তোর ছেলেকে খুঁজেও পাবি না। হুমকি দিচ্ছি না, সরাসরি বলছি আমি তোকে মেরে ফেলবো। আমাকে যা ইচ্ছা কর, কিন্তু আমার পিছনে থাকা মানুষগুলোর সামান্য কিছু হলেও এই জেলাতে আমি তোকে কি করব নিজেও চাই না। তুই সাবধান থাকিস। আমি মানুষটা আসলেই ভালো না, আমাকে সাধারণ ভাবিস না। আবির কথাটা বলে আসে সেখান থেকে। জামিলের লোকজন এগিয়ে আসতে থাকে আবিরের দিকে, কিন্তু জামিল তাদেরকে থামিয়ে দেয়। আবির মুচকি হাসতে থাকে। জামিল সাহেব রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। আবির এসে বাইক স্টার্ট দেয়। সবাই আবার গাড়িতে উঠে যায়। বিয়েবাড়ির দিকে যেতে থাকে সবাই। আবির আছে এখানে? সে কবে এসেছে? ভাইয়া তো অনেক দিন হলো এসেছে। আমাকে কেউ কখনো বলেনি কেন? তো কি হয়েছে, আবির ভাইয়া অনেক ভালো, অনেক হেল্প করে। ও আসার পর এই জামিলের থেকে জমির সব কিছু ফিরে পেয়েছে। ও আচ্ছা, ঠিক আছে। আরিয়ান আর কিছু বলে না। সে ব্যাক সাইড গ্লাসে তাকালো। আবিরকে বাইকে করে আসতে দেখলো। জোরে একটা শ্বাস নেয় আরিয়ান। তারপর জামিলের একটা লোক এসে জামিলকে কথাটা বলল। জামিল চুপচাপ দাঁড়িয়ে আছে, হাতে জ্বলন্ত সিগারেট। রকি নামের ছেলেটা আবার বলে উঠল, কি হলো স্যার, কিছু বলেন না কেন? অনুমতি দিলে তাকে এখানেই মেরে ফেলতাম। না, এখানে না। যে বাঘ বিপদে পড়েও যখন চুপচাপ থাকে, বিশাল গর্জনের জন্য সঠিক সময়ের অপেক্ষা করে, সেই বাঘকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। আমি বুঝে গিয়েছি আবির একটা শিকারী। সে শান্ত স্বভাবের, হিংস্র বনের রাজা। সে যখন মানুষের সামনে গর্জন করবে, তখন সেই গর্জনটা হবে অনেক ভয়ঙ্কর। একটু পিছিয়ে আসতে যদি প্রাণ বাঁচে, তাহলে এমন পিছিয়ে যেতে বারবার সমস্যা নেই। কিন্তু পিছিয়ে এসে আমি যে তাকে ছেড়ে দেব এমন না। সেই হিংস্র বাঘ হলে আমি ফাঁদ পেতে স্বীকার করব। জাস্ট টাইম প্লিজ। জামিল সাহেবের কথা যেন সবার মাথার উপর দিয়ে গেল। কেউ আর কোনো কথা বলল না। সবাই জামিলের কথা মতো চলে যায় সেখান থেকে। সবাই বিয়েবাড়িতে চলে এসেছে। বাড়িটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। আবির বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। গেট সাজানোর জন্য টাকা চাওয়া হচ্ছে। আবির দূরে বসে দেখছে। হাসিব, নেহাল, রাব্বি চলে এসেছে সেখানে। হঠাৎ পাশে ইরিন এসে দাঁড়ালো। আবির ইরিনকে দেখেও না দেখার ভান করে আছে। ইরিন বলল, কেমন আছেন ভাইয়া? আপনি তো দেখে কথা বলছেন না আমার সাথে। ও কি জানি, হয়তো বলেছিলাম। এখানে না আপনার জিভ থাকে? হুম। ও, আপনাকে অনেক হ্যান্ডসাম লাগছে। আমি এমনিতে হ্যান্ডসাম। আমাকে কেমন লাগছে? ইরিনের প্রশ্নের জবাব দেওয়ার আগেই সেখানে জেবা এসে দাঁড়ায়। আবিরকে দেখে চিল্লিয়ে বলে, ভাই আপনি? ও মাই গড, কখন আসলেন? আপনাকে কিন্তু অনেক সুন্দর লাগছে। এই ঢঙ্গি মেয়েটা কে রে? কেমন আছো তুমি? আসলাম তো এখানে, তোমাকে অনেক সুন্দর লাগছে, সবচাইতে বেশি। ভিতরে চলেন ভাই। জেবা কথাটা বলে আবিরের হাত ধরে ভিতরে নিয়ে চলে গেল। ইরিন হাঁ করে তাকিয়ে আছে সেদিকে। আরিতা আসলো। ইরিন জেবার কথাটা ঢং করে কপি মেরে বলল, ভিতরে চলেন ভাইয়া, মেয়েদের ঢং দেখলে গা জ্বলে। কি হলো ইরি আপু? তোর ভাইয়া ঢং দেখছি। সুন্দরী মেয়ে চোখে দেখে না, যত সব। চল ভিতরে। ওকে চলো। সবাই ভিতরে প্রবেশ করে। তারপর বাড়ির ভিতরে সবাই প্রবেশ করে।
আরিয়ান, ইরিন, আরিতা আরও বাড়ির ছেলেমেয়েরা বসলো একটা টেবিলে। অনেক বড় প্যান্ডেল সাজানো। জায়ানের পাশে সব আঙ্কেলরা বসেছে। আবির একটা টেবিলে এসে বসলো। আবিরের সাথে হাসিবেরাও আছে। জহির সাহেব, মহির সাহেব এসে আবিরকে বলে, তুমি এখানে কেন? এমপি সাহেবেরা আছে, তোমাকে খুঁজছে, চলো সেখানে। ওনাদেরকে এখানে পাঠিয়ে দিন, একসাথে বসি। ওনারা যে এমপিদের নিয়ে আসে। আরিয়ান কেবল অবাক হয়েই তাকিয়ে দেখছে আবিরকে। আবিরকে সবাই এত গুরুত্ব দিচ্ছে কেন? জিনিসটা ওর কাছে অনেক পেনফুল বিষয়। আরিয়ানের ভালো লাগছে না এসব। আরিয়ান ক্যামেরা নিয়ে কনের ঘরে আসে। অনেকগুলো মেয়ে সেখানে ছবি তুলতে চায়, কিন্তু সবাই না করে দিয়েছে। আরিয়ান বেশ ভাবসাব নিয়ে সবার সাথে কথা বলে। আরিয়ানের হঠাৎ চোখ চলে যায় জারার পাশে বসা সিমির দিকে। আরিয়ান কোণের ছবি তোলা রেখে সিমির কতগুলো ছবি তুলল। সিমি বুঝতে পারে। কি ব্যাপার, আপনি আমার ছবি তুললেন কেন? আমার বোনের ছবি তুলবেন, সেটা না করে আমার ছবি তুললেন কেন? সুন্দর ফুল বাগানে থাকলে প্রজাপতি এসে বসবেই। আমি ফুল নই আর আপনি প্রজাপতি নন। আপনি আমার ছবি ডিলিট করুন। ইস, ফুলটা খালি সুন্দর না, অনেক কাটাও আসে দেখছি। দেখা হবে আমার প্রিয়, ছবিগুলো ডিলিট হবে না। বাই বাই। আরিয়ান দ্রুত চলে আসে সেখান থেকে। সবাই চুপচাপ আরিয়ানের কথা শুনছিল। আবিরের ফোন বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে মেহরাব সাহেবের নাম্বার। আবির রিসিভ করে প্যান্ডেল থেকে বাইরে আসে। বাইকের উপরে এসে কথা বলে। জামিলের সাথে দেখা হয়েছে কখন? বাহ, উপরে তো ফোন চলে গেছে নাকি? সেরকম না, জামিল স্বরাষ্ট্রমন্ত্রীকে কল করেছিল। তার অ্যাসিস্ট্যান্ট তো আমারই লোক। আমাকে জানালো ফোর্স চেয়েছে অনেক, মানে সিকিউরিটি যাকে বলে, তবে এটা প্রকাশ্য সিকিউরিটি না। হ্যাঁ, এবার তো শুরু আসল খেলা। জামিল অনেক বুদ্ধিমান মানুষ। এত জলদি ছেলে নিখোঁজ বিষয়টা এড়িয়ে আমার সাথে ঠিকঠাক মতো কথা বলল। সে খেলতে চাচ্ছে, বাঘ শিকারে নামছে, প্রস্তুতি নিচ্ছে। ডাস্টবিন কারো কাছে ময়লা ফেলার স্থান, আবার কারো কাছে খাবার কোটে খাবার জায়গা। জঙ্গলে কেবল বাঘের গর্জন চলবে তা হবে না, পাখির কিচিরমিচির, সাপের ফোঁস শুনতেও হবে। বাঘের টার্গেট ছাড়া শিকার করে না স্যার। শিকারের সময় যদি কোনো সাপ ফোঁস করে, তাহলে লাশটা সেই সাপেরই হবে। কি করছো এখন? বিয়ের দাওয়াতে আসলাম। ওই যে বলেছিলাম না, আকাশকে ছক্কা মেরে দিয়েছি, সেই বাড়িতে অনুষ্ঠান। ধুর, জয়েনের বিয়ে, আসছি বিয়ে খেতে। ও, মাইনাসের বিয়ে খেয়ে বেড়াও, নিজেরটা যে কবে হবে। এই বয়সে আবার বিয়ে করবেন? আরে না গাধা, আমি তোমার বিয়ের কথা বলছি। রাখলাম, পরে কথা হবে। আবির দ্রুত ফোন কেটে দেয়। জামিলের কথা ভাবছে সে। কি করতে পারে একটা ধারণা তৈরি করলো আবির। একজনকে কাজে লাগাতে হবে। আবির সেই একজনকে মেসেজ করলো। সবার কাছে সেই একজন এখন আগন্তুক। জামিলের উপর নজর রাখতে হবে। আবির যখন চলে আসবে তখনই সেখানে জেভা এসে হাজির। জেভা আবিরের প্রতি কৃতজ্ঞ। আবিরের সামনে এসে দাঁড়ায়। আবির বলে, মন খারাপ অনেক, তাই না? না, একদমই না। মন খারাপ কেন হবে? তাহলে? আপনার বন্ধু আছে দেখলাম, নেহাল ওর নাম। ছেলেটা দেখতে অনেক ইনোসেন্ট। ভালো লাগছে। কিছুটা প্রপোজ করে দেব। ছেলে কিংবা মেয়ে প্রথমে প্রপোজ করলে হ্যার বদলে নাই আসবে বেশি। ভাবার জন্য হয় না করবে, নয়তো লজ্জার জন্য না করবে। হয়তো সে কারো প্রতি আসক্ত, সেটার জন্যই না করে দিতে পারে। তবে নেহাল কারো প্রতি আসক্ত নয়, লজ্জার জন্যই সে না করে দেবে। তাহলে কি করব? দেখো, সেদিন যা হয়েছিল সেটার জন্য তুমি কখনোই তাকে নিজে থেকে প্রপোজ করবে না। এখন তার অ্যাট্রাকশন পেতে একটু কথা বলার চেষ্টা করতে পারো, বা তাকে গুরুত্বশালী দেখা করতেও পারো। সে যদি পজিটিভ হয় তাহলে ফ্রেন্ড বানিয়ে নিও। এরপর যদি নেহাল তোমার প্রতি বেশ এগিয়ে আসে তাহলে সত্যটা বলে দেবা, তবে সেটা প্রকাশ করার আগে অনেক ট্রিক্স অ্যাপিল করবা। ও, মেয়ে হেও এত প্রেম বিষয়ে কিছু না জানা আমি। আপনি এত কিছু জানেন কিভাবে? আবির মুচকি হাসলো। আবির হাসি থামিয়ে আবার বলল, আমরা কোথাও যে কোনো অনুষ্ঠানে যেতেই পারি,
সেখানে গিয়ে কাউকে ভালো লাগতেই পারে, তবে এমন ভালো লাগাগুলো বেশিরভাগ হয় স্কুল পড়ুয়া কলেজের ছাত্র এবং মেয়েদের মধ্যে। সেখানে গিয়ে যে ভুলটা আমরা প্রথমেই করি, ভালো লাগার মানুষটাকে অতিরিক্ত বিরক্ত করা, তবে অ্যাট্রাকশনের জন্য উচ্চস্বরে চিল্লানো, গান গেয়ে ওঠা, অসাধারণ কিছু ক্ষেত্রে উল্টাপাল্টা বৃত্তিবোধ তৈরি করা। খুব সাধারণ থাকতে হবে এই সময়টাতে। তবে হ্যাঁ, প্রপোজ করা যেতেই পারে প্রথমে, কিন্তু সেখানে গিয়ে কিছু বিষয় অ্যাপিল করে প্রপোজ করতে হবে। টার্গেট থাকতে হবে যে তাকে প্রপোজ করা নয়, তার সাথে আগামী দিনগুলোতেও কীভাবে যোগাযোগ করা যেতে পারে এই বিষয়টার উপর। তবে রিলেশন হবে, তুমিও যাও, তাকে গুরুত্ব দাও, তবে বেশি না, না হলে আবার। জেবার সাথে আবির কথা বলছে। ওদিকে ইরিন একবার দেখেছিল আবিরকে বাইরে বের হতে, কিন্তু সে যে গিয়েছে আবিরের কোনো পাত্তাই নেই। কি করছে সে? ইরিন আরিতাকে প্রশ্ন করে। তোর ভাইয়া কোথায় রে? দেখছিস বিয়েবাড়িতে এসে সবগুলো কেমন মেয়েদের পিছনে ঘুরতে চলে গেছে। আরিয়ান তো ক্যামেরা নিয়ে মেয়েদের ভিড়ে আটকে গেছে। আবির তো ফোনে কথা বলছিল, বাহিরেই আছে হয়তো। আচ্ছা তুই থাক, আমি একটু আসছি। ইরিন কথাটা বলেই প্যান্ডেল থেকে বাইরে আসলো। বাইরে এসে দেখে আবির তার বাইকের উপর বসা, আর তার সামনে জেবা দাঁড়ানো। আবির জেবার গালে হাত বোলাচ্ছে। এটা দেখে ইরিনের প্রচণ্ড রাগ হয়। আবির হাত বুলিয়ে মুচকি হাসতে থাকে। আবির হাত বোলাচ্ছিল না, আকাশ তাকে খুব নির্যাতন করেছিল, যেটা দাগ জেবার মুখে লেগে আছে। আবির সেটা টের পেয়েই হাতটা দিয়ে সেটা দেখার চেষ্টা করে। আর এমন সময় ইরিনের আগমন হয় সেখানে। যদিও ইরিন তাদের কাছে আসেনি, কিন্তু দূর থেকে যা দেখেছে তা ভুল বুঝেছে। ইরিনের প্রচণ্ড রাগ হচ্ছে, তবে রাগের কারণ সেটা বুঝতে পারছে না, বোঝার বা খোঁজার চেষ্টাও করছে না। রাগ হচ্ছে সেটাই আসল কথা। ইরিন ভিতরে চলে আসলো। আরিতা প্রশ্ন করে ইরিনকে কি হয়েছে, কিন্তু ইরিন তার উত্তর দেয় না। একটু পর আবির আসলো ভিতরে, সাথে জেবাও আছে। দুজনে হাসতে থাকে। ইরিনের আরও গা জ্বলে ওঠে। টেবিলে থাকা শরবতের গ্লাস থেকে একবারে সব শরবত খেয়ে নেয়। খাবার শেষে সবাই যে যার মতো আশপাশ ঘুরছে। আবির দাঁড়িয়ে আছে সবার থেকে দূরে। হঠাৎ সেখানে ইরিন আসলো। ইরিনকে দেখে আবির প্রশ্ন করে, কি ব্যাপার, কেমন খাওয়া দাওয়া করলি? করেছি। আপনি একা কেন? আপনার সঙ্গী কোথায়? কি জানি ওরা কোথায় আছে। ওরা মানে? আমি একজনের কথা বলেছি। কে সেটা? ওই যে ঢং করে যার গালে স্পর্শ করে আদর করে দিচ্ছিলেন, সেটার কথা। ও জেবা, কি জানি, সে হয়তো ব্যস্ত আছে। আমি কোনো মেয়ের পাশে গিয়ে ঘষি না। ও আচ্ছা, মেয়েদের বাসি যান না, তাই না? আবির শোনেন, এদিকে আসবেন। আবির পিছনে তাকায়, দেখে সিমি দাঁড়িয়ে আছে। আবির দ্রুত ইরিনের দিকে তাকালো। ইরিনের চোখে রাগের প্রতিচ্ছবি, তবে সেটা সরিয়ে হাসি দিয়ে বলে, আহা, মানুষের কথা রং ঢং, পিচ্ছি মেয়ে হবে নাম ধরে ডাকছে আবার। উফ, আমি মেয়েদের পাশে চাই না, ঢঙের কথা শুনতেও ভাল লাগে মানুষের। যান যান, মেয়ে ডাকে আপনাকে। ইরিন শোন, আসলে আমি দেখি কোনো ছেলে পাই কিনা। বাই বাই। ইরিন কথাটা বলে চলে যায় সেখান থেকে। আবির কিছু বলে না, সে সিমির কাছে চলে যায়। বিয়ের অনুষ্ঠান শেষ হয়। আবির অনেক আগেই বের হয়ে গেছে। এমপিদের সাথে আবির চলে গেছে। সৈকত সাহেবের মনে একটা প্রশ্ন অনেকবার ঘুরঘুর করেছে। সেটা হলো, আবির এমপিদের সাথে এত কি করে? এমপিরাও আবিরের সাথে বেশ আমোদেই ছিল, কিন্তু কেন? সৈকত সাহেব কোনো উত্তর খুঁজে পান না। সবাই বাড়িতে চলে আসে। আবির আসে অনেক লেট করে। আজাদ সাহেব বাড়িতে আজ কেউ নেই। দরজাতে তালা মেরে দিয়ে সবাই সৈকত সাহেবের বাড়িতে আছে। এমনকি বাড়ির গেটের দারোয়ান চাচাও নেই। আবির কি করবে বুঝতে পারছে না। আজাদ সাহেবকে কল দেয়, আজাদ সাহেব রিসিভ করে না। হাসিবকেও কল দেয়, কিন্তু হাসিব রিসিভ করে না। কি সমস্যা ওদের? আবির সৈকত সাহেবের বাড়ির মেন গেটের কাছে এসে দাঁড়িয়েছে। বাড়ির দারোয়ান চাচা আবিরকে দেখেই বলে, বাজান ভিতরে আসেন। বড় স্যার মানে ইরিন মামুনির ব্যাপারে কইছে আপনারে এখানে আসতে। হেল্লাই ওই বাড়ি সবখানে তালা মাইরা আইছে, আসেন ভিতরে। আচ্ছা, ইরিনকে ডেকে আন তো একটু।
সবাই তো বসে আড্ডা দিতেছে, আপনি আসেন। আপনার মা যাইতে কইছে। ও আচ্ছা। আবির বাইক নিয়ে ভিতরে আসলো। বাড়ির ইয়ংরা সবাই উঠোনে বসে আছে গোল হয়ে। মাঝখানে কাঠের আগুন জ্বলছে। আবির বাইকটা রাখে, তারপর সোজা ইরিনের কাছে চলে আসে। জারার সাথে রিমি, সিমি, জেবাও এসেছে। আবির ইরিনের পাশে এসে বলে, বড় মা কোথায় রে? জানি না, হয়তো মুরব্বীরা সবাই ভিতরে আলোচনা করছে, আমাদের বাইরে ও পাঠিয়ে যা দিল। তো বড় মাকে ডেকে নিয়ে আয়। পারবো না, আপনি যান। তোর সমস্যাটা কি? কিছু বললে ফোঁস করে উঠছিস কেন? একটা চর দেবো, বুঝতে পারবি। নো ওয়ে, আমার সামনে ইরিনকে মারা যাবে না। সেটা আমি বুঝবো, কার সামনে মারবো কি না। বলছি তো মারা যাবে না। ইরিন আমার পাশে এসে বসো। ইরিন, বড় মাকে ডেকে নিয়ে আয় তো। ইরিন, এখানে আসো। তুই কি যাবি? না, পারবো না। ঠাস করে একটা চর বসিয়ে দেয় ইরিনের গালে। ইরিন হাঁ করে নিচের দিকে তাকিয়ে রইল। আরিয়ান উঠে আসে, আবিরের পাঞ্জাবির কলার টেনে ধরে। আবির চুপচাপ দাঁড়িয়ে থাকে। এমন কাণ্ডে বসা থেকে সবাই উঠে দাঁড়ায়। স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে দুজনার দিকে। আবির আস্তে গলায় বলল, আগের মতোই আছি, তবে আগে সম্মান করতাম বেশি। তার মানে ভাবিস না মারতে পারবো না। কলারটা ছাড়। তোর মতো আজারকা মানুষের সাথে কথা না বলেই ভালো। সিক্রেট করার কোনো আমার ইচ্ছা নেই। কি আমি আজাইরা? সালামা। আরিয়ান কথাটা বলেই আবিরকে ধাক্কা দেয়। আবির চোখ বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস নিল। তারপর ইরিনকে উদ্দেশ্য করে বলে, শুধু শুধু চর খেলি, ডেকে দিতে কি হয়েছিল? আরও খাবি এরপর যদি কথা না শুনিস। আর একবার দেখি তুই ইরিনের গায়ে হাত তুলেছিস, তোর খবর খুব খারাপ হবে বলে দিলাম। আমাকে চিনিস না তুই। রোজ রাস্তার পাশে লাত খাওয়ার কুকুর পড়ে থাকে, সবাইকে কি আর চেনা যায় নাকি? ঘেউ ঘেউ করলে সে ভয়ঙ্কর এমন না। কি বললি? আমাকে রাস্তার কুকুর বললি? ও, এটা গায়ে লাগলো? তাহলে কেউ যদি নিজেকে কুকুর মনে করে তাহলে বলতে কোনো ক্ষতি নেই। ভাই ভাই বাদ দেন প্লিজ, আপনারা একটু চুপ থাকেন। আবির প্লিজ বাদ দে, রাগ করিস না। আয় বস ভাই। ভাইয়া আপনিও বসেন। আমি তো বসবই, ফালতু আরোর জন্য আড্ডা নষ্ট করার মতো ছেলে আমি না। আবির চুপ, আবির প্লিজ আমাদের জন্য অন্তত থাক প্লিজ। কতদিনের ইচ্ছে একসাথে এভাবে আড্ডা দেব? প্লিজ আবির একটু বয়। হাসিবের কথা মতো আবির বসলো হাসিবের পাশে। বিপরীত সোজা ইরিন বসে আছে। ইরিনের পাশে আরিতা, তারপর আরিয়ান। এভাবে বসে আছে গোল হয়ে। আরিয়ান রাগে ফুঁসছে, কিন্তু আবির একবারও তাকাচ্ছে না কারো দিকে। 10 মিনিটের মধ্যে পুরো পরিবেশ আবার জমে যায়, কারণ সিমি গান গেয়ে ওঠে। হাসিব গিটার নিয়ে বসেছে। সিমি রবীন্দ্রনাথের দেখেছি ডুবসাগরে গানটি গাইল। আবির অবাক হয়, সিমির গলাতে গানটা এত সুন্দর হবে ভাবেনি। তখনই সিমি বলে, আবির অনেক ভালো গাইতে পারে। হ্যাঁ, হিরো আলমের মতোই কিউট। না না, আমি কিন্তু জানি অনেক ভালো গাইস। আবির তাহলে বসে আছিস কেন? গান শুরু কর। না, আমি গান পারি না, তবে আবৃত্তি করতে পারি। তোমরা চাইলে সেটা করব। ও তাহলে তো হ্যাপি হবে, শুরু কর। আবির হাসিবের থেকে গিটারটা নিল, তারপর টিউন সেট করে টুং টুং করে বাজাতে থাকে। 1 মিনিট পর আবির বলা শুরু করে। আবির থামলো। মন্ত্রমুগ্ধের মতো সবাই শুনছিল এতক্ষণ আবিরের কথা। গিটারের টোনের সাথে পারফেক্ট বাচনভঙ্গি ছিল। সবাই হাঁ করে আছে। সিমি উঠে আবিরকে একটা ফুল এনে দেয়। আবির সেটা হাসি মুখে গ্রহণ করে। ইরিনের দিকে তাকায় আবির। ইরিন এতক্ষণ আবিরের দিকেই তাকিয়েছিল। তারপর সকালে হাসিবের ডাকে আবিরের ঘুম ভাঙল। কালকে মাঝরাত অবধি বাহিরে বসে আড্ডা দিয়েছে সবাই। আবিরের বেশ ঠান্ডা লাগছে, নাক দিয়ে পানি পড়ছে বেশ। হাসিব আবিরের সাথেই ঘুমিয়েছিল। আবির বলে, এত সকালে ডাকছিস কেন? এত সকালে মানে 8টা বাজে। স্কুল মাঠে যেতে হবে। ওই যে স্যারের ফোন আসছিল, আজকে সব দলের ক্যাপ্টেন আর কোচদের ডাকা হয়েছে। মোট 20 জন ক্যাপ্টেন। পরশু থেকে তো খেলা শুরু, চল। ওরা দুজনে রেডি হয়ে বের হলো। ইরিনদের বাসায় আজকে সবাই এসেছে। আবির এখন বের হবে, তখন মাইমুনা বেগম ডাকে আবিরকে। আবির দাঁড়ায়। আবির কি হয়েছে?
চোখ লাল দেখাচ্ছে কেন? একটু ঠান্ডা লাগছে। বেশ ভালোই তো লাগছে। খাবার খেয়ে তারপর যা। আন্টি, বুঝি না আপনার এত দরদ ভালোবাসা আবিরের প্রতি বেশি কেন? কালকে রাতে এরিনকে সে চড় মারছে, জানেন সেটা? ভালো করছে। যেটা আমি পারি না ওর বাবার ভয়ে, সেটা আবির করে দেয়। আবির তাকে অকারণে মারে না। আমি তো চাই আবির ওকে আরও মারুক। আমাকেও তো একটু আদর করতে পারো না কি? আমি কি তোমাদের ছেলে না? বড় মা, এত কথা শোনার সময় আমার নেই, আমি গেলাম। আরে খাবার খেয়ে যাবি। আর হাসিব, তোর বোন কইরে? বিয়েতে আসতে বললাম, পাঠালি না। এখনই হিয়াকে পাঠিয়ে দিবি। ও গিয়েছিল নানু বাসায়, বাড়িতে এসেছে, হয়তো আমি পাঠিয়ে দেব। ওরা দুজন খেতে বসে। খাওয়ার সময় মাইমুনা ইরিনের উদ্দেশ্যে বলে, তোর না কিছুদিন আগে পরীক্ষা হলো, রেজাল্ট কবে দিবে রে? ইরিন কিছু বলে না। পাশ থেকে আরিতা বলে, আজকে দেবে বড় মা। আবিরকে মাইমুনা বলে, দেখিস আবির রেজাল্ট কি হয়। একদিনও ঠিক মতো পড়তে বসে না। আবির দ্রুত খাবার খেয়ে চলে আসে। এরই মধ্যে স্কুলের টিচার কয়েকবার ফোন করে হাসিবকে। আবির আর হাসিব দুজন দুটো বাইক নিয়ে স্কুল মাঠে প্রবেশ করে। দুজনের দামি বাইক দেখে সবাই একটু অবাক হয়েছে। স্কুল মাঠের এক প্রান্তে সবাই চেয়ার নিয়ে বসে আছে। আবার যেতেই হেড স্যারের পাশে চেয়ারে বসলো। এই তো আবির চলে এসেছে, এবার আলোচনা শুরু করা যাক। এইটার জন্য আমাদের এতক্ষণ বসিয়ে রেখেছেন? জাস্ট ননসেন্স। আরোহী, থামো। তুমি তোমার টিমের কোচ হয়ে বাকিদের সম্মান করতে শেখো। ছোট টিমের বেশি পাত্তা দিতে নেই। বাদ দাও, আবির তোমার টিমের ক্যাপ্টেন, তো তুমি কোচকে? অর্ক আহমেদ, কোচের নাম ওইটা। আর আজকে কি বিট হবে, কবে কার সাথে কোন টিমের খেলা? দোয়া করো প্রথম ম্যাচ ভুলেও যেন আমাদের সাথে না পড়ে, বা এটাও দোয়া করো আমাদের সাথে যেন গ্রুপেও না পড়ে। মোট 16টা টিম হয়েছে, বাকি আরও 4 জনকে বাদ দিয়েছি। 4টা দল করে মোট 4টা গ্রুপ করা হবে। লটারির মাধ্যমে কে কোন গ্রুপে পড়বে সেটা জানা যাবে এখনই। সবাই চলে এসেছে, তাই গ্রুপ সিলেকশনেরও কাজ শুরু করা যাক। স্যারের কথা মতো কাজ শুরু করা হয়। আবিরের টিম বি গ্রুপে পড়ে, আরোহী সি গ্রুপ হয়। প্রতিটি গ্রুপে 4টি করে টিম রাখা হয়েছে। এ গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে সি গ্রুপের চ্যাম্পিয়নের সাথে, আর বি গ্রুপের চ্যাম্পিয়ন টিম খেলবে ডি গ্রুপের সাথে। সবগুলোই নকআউট ম্যাচ হবে। যদি আরোহী আর আবিরদের টিম জিততে থাকে, তাহলে সেটা ফাইনালে ছাড়া দেখা হবে না ওদের ম্যাচ। আবির তাদের বিপরীত টিমদের সব ডিটেলস নিয়ে আছে। তারপর রাব্বি আর নিহালকে ফোন দিয়ে এই টিমের সবার খবর রাখতে বলে দেয়। আবির যখন চলে আসবে তখনই পিছন থেকে আরোহী ডাক দেয়, এই যে হিরো, এদিকে আসেন। এত কিছু করে কি হবে বলেন তো? সেই তো গ্রুপ ম্যাচে হেরে যাবেন। শুধু শুধু দল বাড়িয়ে লাভ নেই। পরপর 3বার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড আছে, এবং এখনও ডিপেন্ডিং চ্যাম্পিয়ন আমরা। সাপের কাছে যাওয়ার আগে মনে হয় গেলে হয়তো ফোঁস করে কামড় বসিয়ে দেবে। সাপ অনেক ভয়ঙ্কর মনে হয়, কিন্তু সবাই তো জানে না সাপ নিজেই ভয়ে লুকিয়ে থাকে। সাপের পিছনে লাগতে আসলে তখনই সাপ ফোঁসকে নয়, কামড় বসিয়ে দেয়। আপনি সাপের মতো ফোঁস করছেন, আমি কামড় বসিয়ে দেব। অনেক কনফিডেন্স দেখছি। বিস্তার ভাঙতে সময় লাগবে না মিস্টার। হারিয়ে দেখাতে পারবেন তো? যদি পারি। আগে গ্রুপের 2টো ম্যাচ জিতে দেখান, যা চাইবেন সেটাই দেব। তাই নাকি? আপনি কি সত্যি দেবেন নাকি? আরোহী ভয় করে না, ভয় পেয়েছে চ্যালেঞ্জ করে না। যদি আপনাকে চাই, বা ধরেন আপনার ঠোঁটে একটা চুমু চাই। হোয়াট? বাই, ভয় দিলাম মাত্র। আবির হাসতে হাসতে বাইক স্টার্ট করে। আরোহী রেগে যায়, রেগে গিয়ে বলে, হ্যাঁ, আমি ভয় পাই না, আমি রাজি। রেগে সিদ্ধান্ত নেবেন না মিস, ভয় আর রেগে রাজি হলেন। শাট আপ। যদি আপনি হারেন? ওই যে যেটা আপনি চাইবেন সেটাই করা হবে। আমি চাই সারা মাঠের মধ্যে সবার সামনে আমার পা ধরে মাইক্রোফোন হাতে নিয়ে আমার কাছে ক্ষমা চাইবেন। কে কাজ নেই আমাদের, তাই না? এটা গেমস হিসেবে নেন। তার মানে ভয় পেয়ে গেলেন?
এখন কি সাপের কামড়ের দাঁত ভেঙে গেল? আবির রাজি হবে না, ও জেতার জন্য সব কিছু করতে পারে। মিস আরোহী, আমি রাজি। শুরু করা হোক খেলা, দেখা হবে আপনার সাথে। আবির কথাটা বলে চলে আসে সেখান থেকে। স্কুল রোড পেরিয়ে বাজার রোডের দিকে এগিয়ে আসতে থাকে আবির। হঠাৎ আবিরের সামনে পুলিশের কয়েকটা গাড়ি আসে। আবিরের সামনে এসে দাঁড়িয়ে বলে, আপনি আবির, আমাদের সাথে চলেন। আপনারা? দেখেন না আমরা পুলিশ। চোখে কি সমস্যা হয়েছে? কিন্তু কেন যেতে হবে? কি সমস্যা? চলেন, যেতে যেতেই বলছি। বেশ, হাসিব বাসায় যা। আমি আসি তোর সাথে। না, চলে যা। বাইকের চাবি নে, কাউকে ডেকে বাইক নিয়ে যা। আচ্ছা, ফোন করবি কিন্তু। আবির ওদের সাথে গাড়িতে ওঠে। গাড়ি খুব স্পিডে চলতে থাকে। আবির ফোন বের করে অর্ককে লোকেশন পাঠিয়ে দেয়। তারপর পকেটে রেখে আবির বলে, তোরা পুলিশ না, জানি কে পাঠিয়েছে, জামিল সাহেব। এছাড়া তো কেউ পাঠাবে না। ও, বুঝতে পেরেছি তাহলে। অনেক বুদ্ধি তোর দেখছি। চল, গেলেই বুঝতে পারবি কে নিয়ে যেতে বলেছে। রাস্তার কুকুর আর এক কুকুরকে দেখলে ঘেউ ঘেউ করে, কিন্তু সেই কুকুরগুলোর মধ্যে কোনো কুকুর অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে থাকলে বাকি কুকুরগুলো এসে দেখে না। কিন্তু একটা মুহূর্ত দরকার, সেই মুহূর্তের কুকুরগুলো মানুষের রক্তের স্বাদ নিতে চেটেপুটে খায়। শিয়ালগুলো শঙ্কার ভিড়ে হয়ে কুকুরকে তাড়িয়ে দিয়ে লাশগুলো টেনে নিয়ে যায় খাওয়ারের জন্য। দুর্গন্ধ ছড়াবে কেবল, লাশের হাড়গুলো অস্তিত্ব থাকবে না। আবির ধীর আর গম্ভীর গলাতে কথাগুলো বলল। জিপের মধ্যে থাকা লোকগুলো চুপ হয়ে যায়। কিছু সময় পর একটা জায়গাতে এসে গাড়ি থামলো। আবিরকে নামাতেই আবিরের মাথার উপর দিয়ে গলা অবধি একটা কালো কাপড় পরিয়ে দেওয়া হয়। এরপর আবিরের হাত বেঁধে দেয়। আবিরের হাত ধরে টেনে নিয়ে যায় একটা রুমে। আবির জানে না তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। আবির অনুভব করে তাকে একটা চেয়ারে বসানো হয়েছে, দড়ি দিয়ে তাকে বাঁধা হয়েছে। আবির কিছু বলে না, কেবল কান পেতে শব্দ শোনার চেষ্টা করে। একজন ধীর পায়ে হেঁটে আসছে আবিরের দিকে। সেই লোকটার হাতে একটা লোহার রড, যেটা ফ্লোরে ঘেঁষতে ঘেঁষতে টেনে আনছে। আবির বুঝতেই পারছে রড হাতে কেউ একজন তার সামনে এসেছে। আবিরের এসব শব্দ ভালো মতোই চেনা। সেই লোকটা একটা সিগারেট জ্বালায়। আবিরের নাকে গন্ধ আসতে লাগলো। গন্ধ নিয়েই আবির বুঝে ফেলে এটা কোন কোম্পানির সিগারেট। আবির কথা বলার চেষ্টা করেছিল একবার, কিন্তু অনেক টাইট করে বাঁধার কারণে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে ওর। আর কথা বলা তো দূরে থাক। লোকটা কে কেউ জানে না। আবিরকে বলতে থাকে, আমার কাছে লোহার রড আছে, আমি চাইলে তোকে এখানে মেলে ফেলতে পারি। মানুষের ঘাড়ে ঠিক একটু উপরে আর কানের নিচে মারলে মানুষ মারা যায়। ওই আবিরের মাথার বাঁধন একটু ঢিলে করে দিয়ে যা। একটা ছেলে এসে আবিরের মুখ মাথার বাঁধন কিছুটা ঢিলে করে দিল। আবির জোরে কয়েকবার শ্বাস নেয়, তারপর বলে, কে তুই? এভাবে দাঁড় কাকের মতো তুলে নিয়ে এসেছিস কেন? সিংহ শিকার করার পর এক পাশে খাবার যখন খেতে শুরু করে, তখন আরেক পাশ থেকে কাক শকুনের দল এসে সিংহের সামনে থেকেই শিকার করা খাবার খায়। মাঝে মাঝে ওই কাক হওয়াটাই অনেক ভালো, ফ্রিতে সিংহের খাবার পাওয়া যায়। সিংহর একটা গর্জনে তো ভয়ে উড়ে যেতে হবে। কুত্তার মতো 100 বছর বাঁচার চেয়ে সিংহের মতো একদিন বাঁচাটা সাহসের বিষয়। হ্যাঁ, সিংহের গর্জনে কাক ঠিকই উড়ে যাবে, কিন্তু কাককে ধরতে পারবে না। আবির কেন এসেছিস জানি না, তোকে এখানে এনেছি মারতে নয়, বলতে এনেছি। ভালোভাবে বলছি, এখান থেকে চলে যা। যেভাবে এসেছিস সেভাবেই চলে যা। আশা করি তুই তোর জীবনের মায়াটা বুঝবি, না হলে বিশ্বাস কর, তোকে এমনভাবে মারবো রাস্তার পড়ে থাকা কুকুরও তোর আর্তনাদ শুনে ভয়ে পালিয়ে যাবে। শেয়ালরাও তোর লাশের পড়ে থাকা অংশ খেতে আসবে না। খুব ভালো লাগলো রে। আমাকে কেউ হুমকি দিলে আমার অনেক ভালো লাগে। আরো দে, হুমকি দে না প্লিজ। মজা করছি না আবির, তুই জানিস না আমি কি করতে পারি, কিন্তু আমি জানি তুই কি করবি। লাশ ঘরে কেবল লাশ কাটা হয় না, কেউ শুনে আর্তনাদের চিৎকার আর কেউ শুনে লাশ কাটার শব্দ। মানে? কিছুই না, হুমকি দিয়েছিস। এটা তোর প্রথম ভুল। আমাকে এখান থেকে না মেরে ফেলে দিবি, এটা তোর দ্বিতীয় ভুল। বিশ্বাস কর ভাই, আমি যদি এক বাপের ছেলে হই
তোকে খুঁজে বের করে মারব। শুধু শুধু ঝামেলা করছিস আবির, পারবি না। এই জগৎটা অনেক খারাপ, এখানে সবাই ভালোভাবে থাকতে পারে না। এই জগতে তুই আমাকে ভালো ভাবলি কিভাবে? এত কথা বলার সময় নেই, তোকে আগে বলে দিলাম চলে যা, আগামী 3 দিনের ভিতরে চলে যাবি। বলে দিলাম ওই আবিরকে আজ আগের জায়গাতে রেখে আয়। কয়েকটা ছেলে এসে আবারও শক্ত করে মুখের বাঁধন বাঁধলো। তারপর আবার আবিরকে জিপে তুলে নিয়ে নামিয়ে দিয়ে আসে। আসার সময় কেবল হাতের বাঁধনটা ঢিলা করে দিয়ে আসে। আবির হাতের বাঁধন খুলে দ্রুত মুখ থেকে কালো কাপড় সরালো। এতক্ষণ সব কিছু অন্ধকার ছিল, আশেপাশে তাকাই। মেন রাস্তার একপাশে রেখে দিয়েছে তাকে। পকেট থেকে ফোন বের করে সে অর্ককে বলে, দ্রুত চলে আসো এখানে, ফুটবল টিম নিয়ে আসো। আপনার স্ত্রীর লোকেশন যেটা ছিল, আপনি যেখানে আছেন সেখান থেকে প্রতি ঘন্টায় যদি 70 কিলোমিটার বেগে যাওয়া হয় তাহলে 20 মিনিটের বেশি রাস্তা। চলে আসো এখানে। আবির হাসিবকে মেসেজ করে ওর বাইক আনতে বলে। কিছু সময় পর হাসিব আসে, প্রশ্ন করে, কি হয়েছে? কিছু না, পরে জানতে পারবি, বাড়ি চল। বিকেলের দিকে আবির বাড়িতে আসে। বাড়িতে তেমন কেউই নেই। ইরিন, মাইমুনা, আজাদ, আরিতা, রিমি বসে আছে। আবির যখন নিজের রুমে যাবে ঠিক তখনই মাইমুনা বেগম ডাক দেয় আবিরকে। সোফাতে বসে আছে সবাই। আবির, এদিকে আয় তো, ইরিন কি করতেছে দেখ। আম্মু, ওনাকে বলো না প্লিজ। আপু, এবার তুমি শেষ। ভাইয়ার চোখ মুখ দেখে মনে হচ্ছে অনেক রেগে আছে। এখন যদি বড় মা তোমার কথা হচ্ছে বলে কি হবে জানো তো? চুপ থাক, কানের কাছে ফিসফিস করিস না, গন্ডারকে বিচার দেবে খালি। হ্যাঁ বড় মা, বলো কি হয়েছে? আজ ইরিনের প্রি টেস্ট পরীক্ষার রেজাল্ট দিল। ইংরেজিতে 27 পেয়েছে। ওর পড়াশোনা বন্ধ করে দিয়ে বিয়ে পড়িয়ে দিব। কি? এদিকে আয় ইরিন। ভদ্রমেয়ের মতো ইরিন আবিরের সামনে আসলো। আবির ঠাস করে একটা চড় দেয় ইরিনের গালে। ইরিন যায় খেপে। ইচ্ছে মতো ঝগড়া করে ইরিন। শেষে আবির আবারও ঠাস করে আরেকটা চড় বসিয়ে দেয়। ইরিন রাগ দেখিয়ে কাচের গ্লাস ভেঙে ওয়াশরুমে ঢুকে মেঝেতে থম মেরে বসে আছে। ইরিনের অনেক রাগ জমেছে। বুক ফেটে কান্না আসার বদলে ঝিম ধরে বসে আছে। আবির তাকে প্রচুর ধমকাধমকি করেছে, সাথে চড়ও মেরেছে। মাইমুনা বেগম সেই সাথে তাল দিয়েছেন। মাইমুনা বেগম ইরিনের পড়াশুনো বন্ধ করে দিতে চেয়েছে। যে মেয়ে ইংরেজিতে 33 পেয়ে পাশ করতে পারে না তাকে পড়িয়ে লাভ কী হবে? আবির বুদ্ধি করে ইরিনকে বকাবকি করার ফলেই তিনি আর বেশি কিছু বলতে পারেনি। কিন্তু সেইটুকু বোঝার মতো জ্ঞান ইরিনের নেই। তার ধারণা আবির সুযোগ বুঝে পুরনো সব রাগ তার উপর ঝেড়ে ফেলেছে। আবির ইরিনের রুমের দরজায় কড়া নাড়ে। ইরিন এসে দরজা খুলল। আবির পিছনে আসে। আবির তাকে বোঝাতে চেয়েছে একটা, সে বুঝেছে আরেকটা। এমনিতে তার মেজাজ খারাপ অনেক। ইরিন বলে, আপনি কেন আসছেন? আবার মারতে আসছেন? যান এখান থেকে। ইরিন শোন। ইরিন কথাটা বলে ঘরের ভিতরে ঢুকে যাবে। আবির পিছন থেকে ইরিনের হাত ধরার জন্য যেই হাত বাড়িয়েছে তখনই ইরিন ধাম করে দরজা আটকে দেয়। বিপত্তি ঘটল তখন। দরম করে দরজার বাড়ি লাগলো আবিরের কপালে। সাথে সাথেই আবিরের কপাল ফুলে আলু হয়ে গেছে। ইরিন ভয়ে তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে যায়। তারপর থেকে 15 মিনিট যাবৎ ওয়াশরুমে বসে আছে। আবির 15 মিনিট পর ইরিনের ওয়াশরুমের দরজায় বাড়ি মারল। আওয়াজ পেয়ে ইরিন সাড়া দিল না। ইরিন দরজা খোল, কথা আছে তোর সাথে। অনবরত দরজায় বাড়ি মেরে যাচ্ছে আবির। অনেকক্ষণ বাদে ইরিন দরজা খুলে বেরিয়ে এলো। মুখ বাঁকিয়ে বলল, কি হয়েছে? আপনি ওয়াশরুমে যাবেন? আমার হয়ে গেছে, আপনি যেতে পারেন। ইরিনের কথাবার্তা শুনে মনে হচ্ছে একটু আগে কিছুই হয়নি। আবির অগ্নিকণ্ঠে বলল, আমার কপালের কি অবস্থা করেছিস দেখ, তারপরেও আবার উল্টা রাগ দেখাচ্ছিস। কি রে তুই? দেখিস সর, আমি মাথার পানি ঢালবো, মাথা ঘুরছে। কপালের অবস্থা দেখে ইরিনের খারাপ লাগছে। সত্যি ফুলে আলু হয়ে গেছে। হাতে তালু দিয়ে কপাল চেপে দাঁড়িয়ে আছে আবির। ফর্সা কপাল লাল হয়ে গেছে। কি হলো সর? আমি কি আপনার মাথায় পানি ঢেলে দেব? লাগবে না, তুই সর, আমি ঢালছি। কেন? আমি ঢাললে কি সমস্যা? কোনো সমস্যা নেই, কিন্তু আমি তোর হাতে পানি ঢালবো না, আমার ইচ্ছা।
তুই সর আমার সামনের থেকে। আমি ঢালি না। ইরিন, সামনের থেকে সর। ইরিনের রাগ উঠে গেল। সে পানি ঢাললে সমস্যাটা কোথায়? ক্ষিপ্ত কণ্ঠে বলল, ভালো ছেলে বলে মাটিতে পা পড়ে না, তাই না? অন্যদের মানুষ মনে হয় না। কেউ নাম্বার কম পেলে ইচ্ছে মতো বকতে হবে। আবির অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর আবির ইরিনের কথা শুনে অবাক হয়। তারপর আস্তে গলাতে বলল, তোকে আমি কি করেছি? কি করেননি? আপনি আমাকে এতগুলো কথা শুনলেন কেন? আমি আপনার খাই না পড়ি? ইরিন রাগে ফুঁসছে। আবির বোঝাতে চেয়েছে তখন যদি ইরিনকে সে না বকা দিত তাহলে সত্যি সত্যি মাইমুনা বেগম পড়াশোনা অফ করে দিত ইরিনের। আবির এটা চায়নি। এই জন্য মাইমুনা বেগমকে বকতে না দিয়ে আবির নিজেই বকেছে ইরিনকে। কিন্তু এই গাদিকে সেটা কে বোঝাবে? আবির চোখ বড় বড় করে চেয়ে আছে ইরিনের দিকে। ইরিনের কথাগুলো যতটা না ওর কানে লাগছে তার চেয়ে বেশি হৃদয়ে এসে লাগছে। কত বড় অসভ্য এ মেয়ে! আবির রাগে বলল, কি বললি তুই? আবার বল, কি বলছিস? এখন কথা বলিস না কেন? তুই ভুল করলে আমি তোকে শুধরে দিতে পারবো। মানে মানলাম তোর সাথে আমার বংশ বা রক্তের সম্পর্ক নেই, তাই বলে এটা বলতে পারলি? চিন্তা নেই, আমি আর কিছুদিন পরে এখান থেকে চলে যাব তোদের থেকে। এত বছর পর কেন এসেছি তা জানতে পারবি। চলে যাব। ইরিন এবার আর এক ফোঁটাও জবাব দিল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। আবিরের কষ্ট লাগছে অনেক। ইরিন তাকে এত বড় কথা বলল কি করে? সে কি ইরিনের খারাপ চাই? দাঁতে দাঁত চেপে আবির বলল, লজ্জা থাকলে আমাকে এই কথাগুলো বলতে পারতি না তুই? ক্লাস 5-এর ফাইনাল টেস্ট পরীক্ষায় তুই যখন ফেল করেছিলিস মনে আছে? তখন তোর আম্মা জান মাইমুনা বেগম এসে আমার হাতে পায়ে ধরে বলেছিল তোকে পড়ানোর জন্য। গাধার মতো খাটিয়েছি 3টা মাস। যেই মেয়ে ইংরেজিতে 13 পায় না সেই মেয়ে 89 পেয়ে পাশ করেছে। কার জন্য? একটা কাম করে দিছিস। আর তুই এখন আমার সাথে মুড নিয়ে কথা বলিস? সর আমার চোখের সামনের থেকে। তোর বোন শিরিন যখন না থাক, কিছু না। বাচ্চা আছিস, বাচ্চা থাক। আমি সরি, আসলে আমি কিছু না। আপনি আমাকে টাকার খোঁজে দিয়েছেন? ছল ছল চোখে প্রশ্নটা করল ইরিন। ওর চোখের পানি দেখে আবিরের রাগ কমে গেল। কিন্তু আবির যেটা বোঝাতে চেয়েছিল ইরিন সেটা বোঝেনি। শীতল কণ্ঠে আবির বলল, হ্যাঁ দিয়েছি। ইটের জবাব পাটকেলে না দিলে হয় না। তুই আমাকে হার্ট করছিস, তাই আমি তোকে হার্ট করেছি। এবার সর। আপনি জানেন আপনি খুব খারাপ এবং জঘন্য প্রকৃতির একজন লোক। আমি আপনাকে বদদোয়া দিচ্ছি, আপনি জীবনেও শান্তি পাবেন না। দুনিয়ার সব কষ্ট আল্লাহ আপনাকে দেবে। আপনার বউয়ের ডেলিভারির সময় যে পেইন সেটা আপনার উঠবে। আপনি তখন ব্যথায় ছটফট করতে করতে নিজের গালে নিজে জ্বর বসাবেন। মাথার চুল ছিঁড়ে টাক হয়ে যাবেন। শকুনের দোয়ায় গরু মরে না। আর শোন, পারলে পড়াশোনা করে দেখিয়ে দে। এসব ফালতু মার্কা রাগ দেখিয়ে কোনো লাভ নেই। আবির কথাগুলো বলে ঠাস করে ইরিনের নাকের উপর দরজা বন্ধ করে দিল। পানির ট্যাপ চালু করে মাথায় পানি দিল সে। তার মাথাটা ঘুরছে। ইরিনের কথাগুলো ঘুরপাক খাচ্ছে। ঠাস করে ইরিনের গালে একটা চর বসাতে ইচ্ছে করছে তার। মাথাটা ফাটিয়ে দিয়েও শান্তি হয়নি ফাজিল মেয়েটার। উল্টোপাল্টা কী সব জঘন্য বদদোয়া করে গেছে তার জন্য, বদমেয়ে। এদিকে নিজের কাছে প্রতিজ্ঞা করলো ইরিন, এখন থেকে জান প্রাণ লাগিয়ে পড়াশুনো করবে সে। আর কোনো রকম ফাঁকিবাজি করবে না। সাজুগুজু বাদ দিয়ে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। আবির মন খারাপ করে বাইরে আসে। সোফাতে আজাদ সাহেব বসে আছে। আজাদের সামনে এসে আবির বলে, বড় বাবা, ঢাকা থেকে আমার একজন জুনিয়র ছেলে আসবে। মানে সে হলো আমাদের ফুটবল টিমের কোচ। সে এসে থাকবে এখানে। আমি তাকে আনতে যাচ্ছি। যদি কোনো প্রবলেম হয় তাহলে হাসিবদের বাসায় রাখবো। আরে এত বড় বাড়ি থাকতে কেন অন্যের বাসায় সে থাকবে? সোজা তাকে বাড়িতে নিয়ে আয়। আর ফুটবল ম্যাচ তো কালকে, কিন্তু কালকে তো জায়ানের বউ ভাতের অনুষ্ঠান। হ্যাঁ, অনুষ্ঠান দুপুরে, বিকালে ম্যাচ। কালকে কি আমাদের খেলা? প্লেয়ার কই আছে? যাকে আনতে যাচ্ছি তার সাথে প্লেয়ার আসবে। আর আমি আছি তো গোলকিপার। ও বলতে ভুলে গিয়েছে, আমি গোলকিপার কিন্তু। বাহ, তাহলে আমাদের বাগান বাড়িতে সবাইকে থাকতে বলিস। খাবে দাবে প্র্যাকটিস করবে, বাট এবার টুর্নামেন্ট জিততেই হবে। আবির বের হয়ে আসে বাড়ি থেকে। বাইকের কাছে যাবে তখনই গেট ঠেলে ভিতরে প্রবেশ করে হিয়া আর হাসিব। হিয়া দ্রুত আবিরের সামনে এসে দাঁড়ায়।
আবিরকে প্রশ্ন করে। ওই ছেলে আপনাকে মেসেজ করলে রিপ্লাই দেন না কেন? কেমন আছো? আগে যে প্রশ্ন করেছি তার অ্যান্সার দেন। মেয়ে মানুষ ভালোবাসবে গুরুত্ব দেওয়ার আগে, গুরুত্ব দেওয়ার পর ভালোবাসা ছেলেরা দেখায়, আর মেয়েরা তখনই এড়িয়ে চলে যেতে পছন্দ করে। আপনার মতো একটা খাম্বাকে কোনো মেয়েই ভালোবাসবে না। আমি চাই না আমাকে কেউ ভালোবাসুক। রহস্যময়কে সবাই ভালোবাসে, তার রহস্য প্রকাশ করার পর সে মানুষগুলোই হেডস হয়ে যায়। আমার সাথে এভাবে কঠিন করে কথা বলবেন না, মেসেজে রিপ্লাই করবেন না, না হলে আপনার জিম করা বডিতে প্লাস মেরে নরম করে দিব। আবির মুচকি হাসল। আরিতাকে ডাকে হাসিব। আরিতা এসে হিয়াকে নিয়ে যায়। হাসিব আসে। আবির স্টেশনে যেতে বলে। হাসিব বাইক চালাচ্ছে। আবির পিছনে বসেছে। হাসিব প্রশ্ন করে, আবির, তোকে যে তুলে নিয়ে গিয়েছিল কে সে? যাই না। এই ব্যাপার নিয়ে কিছু ভাবছিস? ভয়েসটা পরিচিত হতে পারে, আমরা যা ভাবছি তা নয়। পরিচিত কারো ভয়েস ছিল না। জামিলের ভয়েসও চিনি, তোর ভয়েসও চিনি। কি তার মানে ভাবছিস ওটা আমি ছিলাম? দ্রুত ড্রাইভ কর। আবির হাসি দিয়ে আর কিছু বলল না। হাসিবের ভয় হতে লাগলো। আবিরের পাগলামি করে খুন করার দৃশ্যটা মনে পড়ল। বস, আবিরকে কি তুলে নিয়ে আসবো? জামিলের লোক হাসান কথাটা বলে উঠল। জামিল সাহেব ড্রিঙ্কসের বোতল থেকে গ্লাসের ড্রিঙ্কস ঢেলে হাসানের দিকে তাকায়। তারপর গ্লাসের সবটা শেষ করে জোরে শ্বাস নিয়ে বলল, উই পোকা চিনিস? হ্যাঁ চিনি। মা বলতো উই পোকা যখন বের হয় তখন অগ্রিম একটা নির্দেশ দেয় যে বৃষ্টি আসতে চলেছে কিছুদিন পর। আরেকটা কথা বলতো, উই পোকা বের হয় কেবল মরার জন্য, বেশি করে লাফায় মরার জন্য। দেখবি ওরা মারা যাওয়ার আগে ওদের ডানা ভেঙে মাটিতে পড়ে থাকে। তো উই পোকা খেতে আসে ব্যাঙেরা, দেখেছিস জিভ বের করে উই পোকাগুলোকে কিভাবে খেয়ে ফেলে? হ্যাঁ জানি। মজার বিষয় কি জানিস, উই পোকা বৃষ্টির হওয়ার ইঙ্গিত দেয়, কিন্তু ওরা জানেই না বৃষ্টি হলে তাদের ডিবি সবার আগেই নষ্ট হয়। তার মানে কি দাঁড়ালো বলতো? কি? উই পোকা কেবল মরতেই আসে, বাঁচতে না। আবিরকে লাফাতে দে, রক্তের বৃষ্টি হবে, ওর শরীরে রক্ত দিয়ে হবে বৃষ্টি, আর সে ছটফট করে মরবে। ওর লাশটা রাস্তার পাশের বৃষ্টির নালায় ভাসিয়ে দেবো। তাহলে এত চুপচাপ কেন? ওই যে শিকার করার আগে বাঘ যেমন চুপচাপ হয়ে বসে থাকে অপেক্ষা করে সুযোগের, কিন্তু বাঘ তো বাঘই, প্রকৃতির সুযোগের অপেক্ষা করে। কিন্তু আমি সুযোগ তৈরি করে নিই, অপেক্ষা কর। আবির জানে না ওর সাথে কি হতে যাচ্ছে, কিন্তু আমি জানি কি হবে। আমাকে ভয় দেখায়, ওর কপাল অনেক খারাপ রে। কিন্তু ওর এত সাহস কোথা থেকে আসছে? ওই ওর সাথে একটা ছেলে বেশি ঘোরে না, কি যেন নাম? হাসিব ও নাম। ওকে তুলে নেওয়ার ব্যবস্থা কর। গেমস খেলবো এবার ওপেনলি। শুনলাম ফুটবল খেলবে ওরা, চল মাঠে দেখা হবে ওদের সাথে। চেয়ারম্যানকে ডাক দে, আরোহীর টিম খেলবে না, চল কথা বলি। জামিল বের হয় বাসা থেকে। জামিল কি তবে জানে আবিরকে কে তুলে নিয়ে গিয়েছিল? হয়তো জানে। আরিয়ান, হিয়া, আরিতা, রিমি বসে আড্ডা দিচ্ছে। ইরিনকে দেখা যাচ্ছে না। সে বই নিয়ে বসেছে নিজের রুমে। সামনে ওর এইচএসসি পরীক্ষা, পড়তে হবে অনেক, না হলে মান সম্মান ওরা থাকবে না। আরিয়ান হিয়ার সাথে বেশ মজা করছে। আরিয়ানের এই এক স্বভাব, নতুন কোনো মেয়ে আসলেই সে গায়ে পড়ে ভাব জমাবে, তারপর মেয়ে পটে গেলে আর আরিয়ান পাত্তা দিবে না। কিন্তু হিয়া একটু বেশি কটকটি টাইপের। সে আরিয়ানের থেকেও চালু। বুঝে গিয়েছে আরিয়ান তাকে কিভাবে চাইছে। হিয়া উল্টো আরিয়ানের সাথে মজা করতে থাকে। আবির আর হাসিব স্টেশনে এসে পৌঁছলো। অর্ক আসে কিছু সময় পর। আবিরের সামনে এসে দাঁড়ায়। আবিরকে প্রশ্ন করে, স্যার আমরা চাইলে তো গাড়ি নিয়ে আসতে পারতাম, তাহলে কেন এভাবে আসলাম? মাইন্ড গেম আছে এখানে একটা, সময় হলে বুঝবি। হাসিব অটো ঠিক কর, সবাইকে অটোতে নিয়ে যেতে হবে। তুই বাইকটা নিয়ে চলে যা, আমি অর্ককে অটোতে নিয়ে আসছি। আবিরের কথা মতো হাসিব সব কিছু করে। আবির অর্কের সাথে অটোতে উঠল। একটা অটোতে দুইজন, আবির আর অর্ক বসে আছে। অর্ক আবিরের অ্যাসিস্ট্যান্ট। অর্ক বলল, স্যার পিছনের অটোতে যারা আছে ওরা সবাই স্পেশাল ফোর্স, আর ওরা সবাই হইল স্কিলফুল ফুটবলারও। আমি কিন্তু খেলবো। হ্যাঁ, তুমি কোচ হিসেবে খেলবে। তোমার কাজ হলো মাঠের বাইরে সব কিছু ফোকাস রাখা।
কোচ, আচ্ছা বুঝেছি, কিন্তু এই প্রথমবার অটোতে উঠলাম আমি। মিশনের জন্য 10 কিলোমিটার হেঁটে যেতে হবে। হ্যাঁ সেটা বুঝলাম, কিন্তু আমরা তো এখন ফুটবল খেলবো, তাই না? ফুটবল খেলাটাও মিশনের অংশ। তোমাকে যে অটোতে করে নিয়ে যাচ্ছি সেটাও মিশনের অংশ। মানে? আরে তোমাকে চাকরিতে কোন গাধা রেখেছিল? জি স্যার, ওটা আপনারই রেখেছিলেন। শ্যাট আপ। আমাকে তুলে নিয়ে গিয়েছিল জানো তো। হ্যাঁ। তার মানে হলো তারা শুধু সেদিন থেকেই নয়, আকাশকে মারার পর আর জামানের সাথে ঝামেলা পর থেকেই তারা আমাকে পিছু নিয়েছে। তার মানে এখন যদি আমি কোনো ভিআইপি ভাবে কাউকে এখানে আনি, তাদের একটা সুযোগও হবে না আমাকে ডিমান্ড করার। আবিরের মিশনের সময় কোনো দুর্বল পিছুটান রাখে না, কোনো প্রমাণও রাখে না। যখন নিজের কাছে টাকার ক্ষমতা আছে তাহলে কেউ আমাকে চিনতে ফেলুক, সেটা তো দেওয়া যাবে না। ও স্যার ঠিক বলেছেন। আর তোমাকে এখানে এনেছি একটা বিশেষ কারণে। ও হ্যাঁ, আমাকে এখন থেকে স্যার ডাকা বন্ধ রাখো। স্যার বাদে যা মন চায় তা বলতে পারো। আবিরের সাথে চুপচাপ বসে থাকে অর্ক। আবিরের মাইন্ড গেম বোঝা মুশকিল। আপাতত আবির যা বলবে সেটা শোনা ছাড়া আর কিছুই করার নেই অর্কের। কিছু সময় পর অটোগুলো এসে থামে আজাদের বাড়ির সামনে। সবাই অটো থেকে নামে। হাসিব সেখানেই ছিল। অন্যদের হাসিব আজাদের বাংলো ঘরে নিয়ে যায়। আবির অর্ককে নিয়ে ভিতরে আসতে থাকে। মেন দরজার কাছে এসে আবির কলিং বেল চাপতে যাবে, তার আগেই দরজা খোলার শব্দ আসে। আবির দেখে তার জুতোয় কাদা লেগে আছে। সেটা মোছার জন্য একটু সরে এসে মুছতে থাকে। ঠিক তখনই দরজা খুলে দ্রুত বের হয় আরিতা। আর আরিতা এসেই অর্কের সাথে জোরে ধাক্কা লাগে। অর্ক টাল সামলাতে না পেরে আর এমন হঠাৎ আক্রমণে উল্টে পড়ে যাচ্ছিল। পড়ার ঠিক আগ মুহূর্তে অর্ক আরিতার হাত ধরে ফেলে নিজেকে পড়া থেকে বাঁচাতে, কিন্তু অর্কের ভারী শরীর তার উপর আচমকা এমন টান পেয়ে আরিতাও নিজেকে কন্ট্রোল করতে পারেনি, তাই অর্কের উপরেই ঠাস করে পড়ে গেল। আরে আরে, কে কিভাবে কখন আসলো? এই কে আপনি? আপনি কি আমার উপরে এসে পড়লেন কেন? ভাগ্য ভালো যে আপনি হাতের মতো মোটা না। বাপ রে, না হলে আমার শরীর চ্যাপটাতে হতোই, সেটাও মাটির সাথে মিশে যেত। এই কি বলছেন? আপনি যে পাথরের মতো শক্ত সেটা জানেন, এর থেকে মাটি অনেক নরম। বাপরে। ও আচ্ছা, আর আপনি মনে হয় তুলোর মতো নরম। ভাগ্যিস গায়ে কেবল হাড়ে ফড়িংয়ের মতো চিকনা শরীর বলে আজ বেঁচে গিয়েছি আমি। ওঠেন, লজ্জা শরম নেই? অবলা হাবাগোবা একটা কিউট ছেলের উপরে অত কীর্ত হামলা করলেন। আপনাকে আমি খুন করব বলে দিলাম। এই অরি, তুই এখানে কেন? বান্দরের মতো লাফিয়ে অর্কর উপরে এসে পড়েছিস কেন? সর এখান থেকে বলছি। আবিরের ঝাড়ি খেয়ে আরিতা চমকে ওঠে। আসলে ভিতরে ওরা দৌড়াদৌড়ি করছিল। হিয়া তাকে ধরছিল, কারণ আবিরকে নিয়ে আরিতা কথা বলে হিয়াকে রাগায়। সেজন্য হিয়া তাকে দৌড়ানি দিয়েছিল। আর সে কারণেই আরিতা দ্রুত এসে দরজা খুলে দ্রুত বের হতে চেয়েছিল, কিন্তু ভিতর থেকে কে জানতো যে বাইরে কেউ দাঁড়িয়ে আছে। ব্যাস, দরজা খোলার সাথে সাথেই আরিতা এসে পড়ে অর্কের উপরে। আরিতা কোনো রকমে উঠল। আবির অর্কের দিকে হাত বাড়ায়। অর্ক উঠতেই আবির বলল, লাগছে নাকি? না স্যার, মানে ভাইয়া লাগেনি। এমন একটু শকুনের ধাক্কায় কি ব্যথা লাগে? এই আমি শুকনো শকুন? আপনি একটা হুলো মোরক। স্যার মানে ভাইয়া হলো মোরগ কি জানো? শাট আপ। টাল সামলাতে পারে না আর বলে ধাক্কা দিয়ে কিছু হয়েছে কি? অরিতা, বান্দরের মতো না লাফিয়ে পড়াশোনা কর। যাক, চিড়িয়াখানাতে বহুদিন যাইনি, এখানে এসে বান্দর দেখলাম, তাও আবার লেজ ছাড়া। ভাইয়া, ওনাকে আমি কিন্তু খুন করব বলে দিলাম। চুপ কর অর্ক, ভিতরে আয়। আবিরের ঝাড়ি খেয়ে দুজনেই চুপ হয়ে যায়। অর্ক ভিতরে আসে। বাড়ির সবাই তখন বসে আড্ডা দিচ্ছে। আজাদ সাহেব বলে, বড় বাবা, এটা ফুটবল কোচ, নাম অর্ক। এই বাচ্চা ছেলে? তাতে কি, সে অনেক ট্যালেন্টেড, সে এখানেই থাকবে। বাড়িতে এতগুলো ছেলে মেয়ে আসে, বুঝি না কেন অন্য মানুষদের বাড়িতে এনে রাখতে হবে। আমি অন্য কারোর সাথে কথা বলছি না, আমি অন্য কারো বাড়িতে থাকার কথাও বলছি না। তাই ভালো হবে নিজের মুখ বন্ধ রাখতে। আমি তোর সাথে কথা বলছি না। আরে থামো তো সব।
যা আবির, অর্ককে ভেতরে নিয়ে একটা রুম দেখিয়ে দে। আবির আর কিছু না বলে দ্রুত চলে আসে সেখান থেকে। সিঁড়ি ডিঙিয়ে উঠছে ওরা দুইজন। অর্ক পিছনে ঘুরে তাকাই, আরিতা তাকে দেখছে। অর্ক জিভ বের করে ভেঙচি দিল। আরিতা ঘুষি দেখায়। অর্ক দ্রুত হাঁটে। একটা রুমে এসে আবির বলে, এটাতেই থাকো আর সবার সামনে স্যার করবো না। তুমি করে বলবা, আমি তুই করে বলবো। ঠিক আছে স্যার, মানে এখন তো কেউ নেই তাই স্যার বললাম। স্যার একটা কথা ছিল। বলো। ওই যে মেয়েটা ধাক্কা দিল, ওইটার নাম কি? কেন রে? না মানে মেয়েটা কিন্তু দেখতে সুন্দর, এত সুন্দর কেন? চুপ, রেস্ট কর। আর মেয়েটার নাম অরিতা। অরি বলে ডাকছিলাম, শুনিসনি? শ্যাট আপ, চেক রেস্ট। আবির চলে যায় রুম থেকে। অর্ক আবিরের ঝাড়ি খেয়ে বসে পড়ে বিছানায়। তারপর সকালে আবির ঘুমোচ্ছে। আজাদ সাহেবের বাড়িতে আজকে প্যান্ডেল ঘেরা হচ্ছে। আজকে বিয়ের বৌভাত অনুষ্ঠান। এটা আজাদ সাহেবদের বাড়িতে করা হচ্ছে। আবিরের ঘুমটা আচমকা ভেঙে গেছে। আচমকা ভাঙার পিছনে কারণ হলো জোরে মিউজিক স্টার্ট করা হয়েছে। 4টা সাউন্ড বক্সে গান বাজছে। রাগ কইরো না মনের মানুষ, মাফ কইরা দাও আমারে, মনের মন্দির থাইকা ভালোবাসি তোমারে, আমি মাঝে তুমি বসি, আমি মাঝে তুমি বসি, টান দিলেই আসবো, তোমারও চরণ তলে গড়াই গড়াই কাঁদবো। আবির ওয়াশরুমে গিয়ে ব্রাশ করে নিল। এখন আর ঘুমোতে পারবে না সে, ভালো করেই জানে। তার ব্রাশ করে চুলগুলো আরও এলোমেলো করে দিল। চুলগুলো চোখের উপর দিয়ে নিচে চলে এসেছে আবির। নাক বরাবর লম্বা চুল। আবির রুম থেকে বের হলো। উঠোনে এসে দাঁড়ায়। উঠানে এসে সে অবাক, কারণ এই গানে ডান্স করেছে অর্ক আর আরিতা। আবির অবাক হয়ে তাকিয়ে আছে। আবির ঘুরে তাকায় চারপাশে। ইরিনের হাতে বই। বা আবির তো আরও অবাক হয় ইরিনের কাণ্ড দেখে। চেয়ারে বসে বই মেলে একটু করে পড়ছে আর ডান্স দেখছে। ইরিনের পাশে আরিয়ান। আবির চুপচাপ বুকে হাত বেঁধে দাঁড়িয়ে অর্কদের নাচ দেখছে। অর্ক যে নাচতে পারে জানতো না আবির। বেশ ভালোই নাচছে দুজন। হঠাৎ কে যেন আবিরের পাশে এসে দাঁড়িয়েছে। ঘুরে তাকাতেই দেখে হিয়া। আবির চমকে ওঠে। আবির হিয়ার দিকে তাকাতেই অনুভব করে আরেকজন কে যেন এসে দাঁড়িয়ে আছে। ঘুরে তাকাতেই দেখে সিমি। হায় হায়, আবির দুই মেয়ের মাঝে কি করবে? আবির সিমিকে কিছু বলার আগেই দেখে রিমি তাকে ডাক দেয়। আবির একটা জোরে শ্বাস নেয়। আবির সেখান থেকে চলে আসার জন্য পা বাড়াতে যাবেই তার আগেই হিয়া আবিরের হাত ধরে ফেলল। আবির দ্রুত হাত ছাড়িয়ে নেয়। আবির বলে, এখানে কি? যাও আনন্দ করো। একা করবো না, চলেন আপনার সাথে আনন্দ করি। আমার সাথে কেন? এখানে তো আরো অনেক ছেলেই আছে, তাদের মধ্যে থেকে একজনকে খুঁজে নাও, মজা পাবা আরো। চুপ, দেখেন অর্ক আর অরিতা দুজনে শত্রু, তারপর নাচ করছে কেন জানেন? কেন? কারণ ডেয়ার দেওয়া হয়েছে। ওরা নিজেরাই ডেয়ারে ফেসে গেছে, এখন ডুয়েট ডান্স করছে। 1 ঘন্টা রিহার্সেল করার পর ডান্স করছে দুজন। আমাকেও ডেয়ার দিয়েছিল সবাই নাচে, বলেছি আমার পছন্দের কাউকে নিয়ে ডান্স করব। এখন চলেন ডান্স করব। কি আমি ডান্স বলি? আমার মতো একটা ভয়ঙ্কর ছেলে করবে ডান্স? ভয়ঙ্কর ছেলেটা কে? আমি আবার কে? আপনি ভয়ঙ্কর? ভাব থেকে তো মনে হয় না। কারোর ভয়ের ঠেলায় কাটা চামচ হাতে নিয়েছেন। হাসিয়েন না তো, চলেন নাচ করব। না না, এই তুমি যে আমার বান্দর মেয়ে, তোমার ভাইয়া জানে? হ্যাঁ জানে, আর সবটা জানে না। আপনাকে যে আমি মেসেজ করি সেসব জানে না। জানে আপনি আমাকে পাত্তা দেন না, পচ্চার ছেলে। ইরিন বইয়ে থেকে মুখ তুলে ডান্স দেখার জন্য। তখনই চোখ পড়ে দূরে আবির আর হিয়া কথা বলছে। হিয়া তো খিলখিলিয়ে হাসছে। বুঝতেই পারছে ইরিন। ইরিনের অনেক রাগ লাগছে। হিয়াকে তার এমনিতেই সহ্য হয় না, একটু বেশি ঢঙ্গি লাগে ইরিনের কাছে। আরই তার বেস্ট ফ্রেন্ড আবার হিয়া, সেজন্য ইরিন তেমন কিছুই বলতে পারে না। ইরিন তাকে দ্রুত বই নিয়ে এগিয়ে আসে ওদের সামনে। ইরিনকে দেখে হিয়া কিছুটা বিরক্ত হয়। আবির মনে মনে বলে, যাক বেঁচে গেছি। ইরিন বলে, আবির ভাইয়া আপনি তো ইংলিশে অনেক ভালো, আমাকে একটু কমপ্লিটিং সেন্টেন্সের বিষয়টা বুঝিয়ে দেবেন? অনেক চেষ্টা করছি, পারছি না। ইরিপু
তুমি এখানে বই নিয়ে আসছো কেন? হঠাৎ এত পড়া ধরছো কেন? তুমি না টেস্টে ফেল করছো? চুপ থাক চিমনি, আমি তোর সাথে কথা বলছি। তোরা এত ঢং করে কথা বলে লাগবে না। ফেল নাকি পাশ করছি, কখন পড়বো নাকি পড়বো না। এই, আপনি না ওই দিন কতগুলো বকার থাপ্পড় দিলেন, এখন কি বোঝাবেন? এমন করে কথা বলো কেন? আর উনি এখন পড়াবে না, ডান্স করবে, তাই না আবির? আবির? ওই, উনি তোর থেকে কত বড় বলতো? আবির বলছিস কেন? বেয়াদব কেন তুই? আচ্ছা থাক, বাদ দে, পরে পড়বো। তুই নাচ দেখ, আমি এখন হিয়ার সাথে বিজি থাকি। যা ভাগ। কি অপমান! ঠিক আছে। ইরিন চলে গেল। আবির একটু রাগাতে চেয়েছিল ইরিনকে। ইরিন এসে সোজা মিউজিক অফ করে দেয়, মাইক্রোফোন হাতে নিয়ে বলে, আমি ডান্স করব, আমার সাথে আরিয়ান ভাইও ডান্স করবে। আসেন আমরা ডুয়েটে ডান্স করি। আবির অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে ইরিনের দিকে। আবির যদি একটু তেড়ামি করে, ইরিন তার ডাবল তেড়ামি শুরু করে দেয়। ছোট থেকেই ইরিনের চুলগুলো স্ট্রেট ছিল। ছোট থেকেই জেদি সে, যেটা নেবার সেটা নিয়েই ছাড়বে, না পেলে তুলকালাম করবে। সবাই বলতো চুল সোজা স্ট্রেট হওয়া মেয়ে এমন জেদি। আরিয়ান তো লাফিয়ে ওঠে, দ্রুত ইরিনের কাছে চলে আসে। আরিয়ান বলে, আমি তো নাচতে পারি না, তবে তুমি যেহেতু বলছো তাই আর না করতে পারিনি। চলো শুরু করি। নাচ পারেন না তাতে কি, আমি তো পারি, আমার সাথে থাকলেই হবে। গান বাজতে শুরু করলো। ইরিনের হাত ধরলো আরিয়ান। তখনই আবির পকেটে হাত দেয়। ফোন বাজেনি। তারপরও আবির ফোনটা কানে ধরে হিয়াকে বলে, আমার একটা কল এসেছে, বসো, আসছি। আবির ফোনটা কানে ধরে বাড়ি থেকে বের হয়ে আসলো। ইরিন তাকিয়ে দেখে আবির নেই। সে নাচের মাঝখানেই আরিয়ানকে রেখে চলে আসে ভিতরে। আরিয়ান বোকার মতো তাকিয়ে দেখতে থাকে। আবির বাইরে পায়চারি করছে। সৈকত সাহেব আজাদের বাড়ির দিকে এগিয়ে আসতে থাকে। কি মনে করে আবিরের দিকে তাকালেন উনি। আবিরও তাকিয়ে আছে সেদিকে। হঠাৎ সৈকত সাহেব এগিয়ে আসে আবিরের দিকে। আবির ঘাবড়ে যায়। সৈকত সাহেব আবিরের সামনে এসে বলে, তোমাকে ধন্যবাদ এমপির ছেলেদের থেকে আমাদের মেয়েকে বাঁচানোর জন্য। তবে একটা জিনিস বুঝতে পারছি না, সেদিন ইরিনকে যেভাবে জীবন কথা শুনিয়েছিল আমাদের সামনে, ওর তো এখনও রোজ আমাদের বাড়ির সামনে আসার কথা। ইরিনকে ডাকাডাকি করা, কিন্তু জীবনকে দেখছি না। আর অদ্ভুত না বলো? আপনি কি চাচ্ছেন ইরিনকে ডিস্টার্ব করুন? না না, সেটা বলিনি। থানায় নিয়ে গিয়েছিল আজাদ। অফিসারদের তোমার কথা বলতেই সে দাঁড়িয়ে পড়ে। চোখে মুখে একটা বিশাল ভয় আর চিন্তার ছাপ দেখি। তোমাকে যে জীবন তুলে নিয়ে গিয়েছিল সেটার জন্য না, অন্য ভয় ছিল। তারপর যখন শোনে জীবন তোমাকে তুলে নিয়ে গেছে, খুঁজতে হেল্প করতে হবে তার, সে হেসে দেয়, হাসি দিয়ে বোঝায় তোমার কিছু হবে না। আসলেই তোমার কিছু হয়নি। ওদের হাতে অনেক অস্ত্র দেখেছিলাম, ফিরে এলে কোনো চোট ছাড়াই। নতুন বাইক নিয়ে আসলে এত টাকা কোথায় পেলে? আর জীবনকে দেখা যাচ্ছে না কেন? জামিল তো সেদিন এসেছিল জীবনকে খোঁজার জন্য, তাহলে জীবন কোথায়? আবির অন্যদিকে তাকিয়ে আছে। আবির মাস্টার মাইন্ড। এমন প্রশ্ন তাকে কেউ না কেউ করবেই, কিন্তু সৈকত সাহেব করবে এমন প্রশ্ন সে কখনো ভাবেনি। আবির উত্তেজিত না হয়ে খুব শান্তভাবেই বলল, জীবন আমাকে নিয়ে গেছিল ঠিকই, তবে ঢাকাতে আমি যে ফ্ল্যাটে থাকি তার নিচতলায় রাজ নামে একটা ভাই থাকতো। উনি হলেন র্যাফের একজন বড় অফিসার। আমাকে তিনি ছোট ভাইয়ের মতোই ভালোবাসেন। এখান থেকে যাওয়ার পর ওনার সাথে পরিচিত হই। ভালোবাসেন আমাকে অনেক, বোঝেন তো, আমি ছোট ভাই। তো জীবন যখন আমাকে তুলে নিয়ে যাচ্ছিল, তখন আমি ওনাকে মেসেজ করে বলেছিলাম, ভাইয়া বিপদে পড়েছি, হেল্প করো। তখন উনি আমার লোকেশন ট্র্যাক করে আমাকে সেভ করেন। আমাকে যে জীবন তুলে নিয়ে গেছে, তাদের হাতে তো অস্ত্র ছিল, সেই অস্ত্রের কারণে ওরা জীবনকে নিয়েছে। এখন কীভাবে বলবো যে জীবন কোথায়? আর বাইকটা ওনারই, আমাকে পাঠিয়ে দিয়েছে কাজের সুবিধার জন্য। ও, তাহলে এখানে তোমার কাজটা কি? আসলে আমি ঢাকাতে একজন লেখক হিসেবে পরিচিত। আমার লেখালেখির জন্য এখানে আসা। এই গ্রামের উপর একটা থিমস তৈরি করেছি, সেখান থেকে এই বিষয়ে কিছু লেখার চেষ্টা করেছি। এটা হয়ে গেলেই চলে যাব। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। কেন? এই যে আমাকে থাকতে দিয়েছেন, চিন্তা নেই, আমি চলে যাব দ্রুতই। খুব তাড়াতাড়ি আমার কাজ শেষ হয়ে যাবে। সৈকত সাহেব দ্রুত চলে যায় আবিরের সামনে থেকে। আবির জোরে একটা শ্বাস নেয়।
গম্ভীর লোকটার সাথে 10 বছর পর কথা হলো আবিরের। ছোট থেকেই আবিরকে তার সহ্য হতো না। আরিয়ানকেই তিনি প্রাধান্য দিয়েছে। প্রাধান্য দেওয়ার পিছনেও একটা কারণ আছে। আরিয়ান যা দোষ করতো তা আবিরের উপর চাপিয়ে দিত। আবির ছোট, তাই সেভাবে নিজেকে প্রমাণ করতে পারতো না, আর জিতে যেত বারবার আরিয়ান। আবিরের মনে আছে, আরিয়ান একবার খেলতে গিয়ে একজনকে মারছিল অনেক। আবির তাকে থামায়। সেটা দিয়ে সৈকত সাহেব সেই ছেলের বাবা বিচার দেয়, কিন্তু আরিয়ান সম্পূর্ণ দোষ দেয় আবিরের উপর। সেই কারণে আবিরকে মার খেতে হয় অনেক। আবির যেটা পছন্দ করতো আরিয়ানের ঠিক সেটাই লাগবে, আর আবিরকে সেটা কখনোই এনে দিত না, সেটার ব্যবস্থা করত আরিয়ান। প্রথমবার যখন আরিয়ানের গা থেকে সিগারেটের গন্ধ পায় সৈকত সাহেব আরিয়ানকে মারতে যাবে, তার আগেই আরিয়ান কাঁদো কাঁদো গলায় বলেছিল, বাহ, সব দোষ আমার। আমি কি করেছি? গা থেকে সিগারেটের গন্ধ আসছে, তাই তো? কিন্তু জানতে চাইবে না এই সিগারেটের গন্ধ কোথা থেকে আসলো, কিভাবে আসলো। জানি বিশ্বাস করবে না, কিন্তু বড় ভাই হয়তো আমি, সব আমার দেখতে হবে। আরিয়ানের কথা শুনে সৈকত সাহেব থামে। আবিরকে ডাক দেয় তিনি। আরিয়ান বলে, আবির সিগারেট খাওয়া ধরেছে, আমি ওকে পাকড়াও করি, হাত থেকে সিগারেট কেড়ে নেই। গা থেকে তো গন্ধ আসবেই আমার। একবার ওর গা শুকে দেখো কার থেকে আসছে গন্ধ। আবিরের মনে পড়ে খানিকটা আগেই সে আরিয়ানকে সিগারেট খেতে দেখেছিল। সে নিজেই যখন ধরা পড়ে আবিরের কাছে, আবিরের গায়ের উপরে সিগারেটের ধোঁয়া ছাড়তে থাকে। তারপর আবিরের হাতে সিগারেট ধরিয়ে বলে, ভাই, বাবাকে বলিস না সরি। হাত থেকে সিগারেট নিয়ে আরিয়ান বাড়ির দিকে আসে। পিছু পিছু আবিরও আসে। আরিয়ানের থেকে কথাগুলো শুনে সৈকত সাহেব আবিরকে বেল দিয়ে পিটিয়েছিল। কেউ দেখতে আসেনি। এমন ঘটনার পর থেকেই আবির বেয়ারা। সেদিনের পর থেকেই আবির সিগারেট খাওয়া শুরু করে। কারো কথা না শুনেই চলে। আবির কথাগুলো ভাবছিল এতক্ষণ। আবির চায়ের দোকানের দিকে এগিয়ে যায়। চায়ের দোকানে এসে বসে। হঠাৎ একটা গাড়ি থামলো দোকানের সামনে। গাড়ির ভিতর থেকে জামিল নামলো। আবিরের পাশে এসে বসলো। দোকানদারকে 2টো সিগারেট অর্ডার করে আবিরকে বলল, একটা আলাপ সেরে ফেলতে এসেছি। পৃথিবীতে একটা মানুষের পরিবার আপনজন থাকে, পরিবারের অনেক মানুষ থাকে, কিন্তু তার মধ্যে একজন বা দুজন খুব প্রিয় বা আপন মানুষ হয়। সেই আপন মানুষের সামান্য কিছু হলে নিজের কষ্ট লাগে। জীবন আমার সেই প্রিয় ছেলের মধ্যে একজন। হঠাৎ করেই সে গায়েব। বিষয়টা যতটা সহজে মেনে নিয়েছি অতটা সহজ কিছুই না। আমি জানি আপনি তা মেনে নিতে পারছেন না। দেখেন, আমার ঝামেলা করার কোনো ইচ্ছে নেই। আপনি অনেক বড় পর্যায়ের লোক। আপনাকে একটা ওয়ার্নিং করি, আপনি এই অবধি যা যা করেছেন তা সব কিছু থানায় প্রকাশ করুন। এটা আপনারই ভালো হবে। পিঁপড়া খুব ক্ষুদ্র প্রাণী, কিন্তু যখন কামড় দেয় তখন মুখ দিয়ে অজান্তেই আ শব্দটা বের হয়ে আসে। গুড বাই। শোনেন মিস্টার জামিল সাহেব, একটা পিঁপড়া কামড় দিলে কেউ সেই একটা পিঁপড়াকে মারে না। অনেকে আছে পিঁপড়ার বাসা অবধি ধ্বংস করে দেয়। তাই যে পিঁপড়া কামড়ের কথা বলছেন, সেই পিঁপড়ার জন্য আবারও যেন সব পিঁপড়ার বাসটা নষ্ট হয়ে যায়। এতে করে বাকি পিঁপড়ারাও মরে যায়। শুধু হয় মৃত্যুর খেলা। জামিল সাহেব আর কিছু বলল না। উনি সেখান থেকে চলে যান। দুপুরে জায়ানের শ্বশুর বাড়ি থেকে লোকজন আসছে। অর্ক, হাসিব, নেহাল, রাব্বি সবাই খাবার সার্ভের জন্য প্রস্তুত। অর্ক শরবত আনছিল। হঠাৎ আরিতা সামনে এসে দাঁড়াতেই শরবতের পানি আরিতার শাড়িতে গিয়ে লাগে। অর্ক রেগে বলে, ওই, আপনার চোখ কি সবসময় পিছনে থাকে? আপনার পিছনেই থাকে, সেই জন্য বারবার এমন ধাক্কা দেন। চুপ করেন তো, আপনি একটা বোরিং। এই থামো তোমরা, সবাই এসে বসে গেছে, আমি শরবত নিয়ে যাই। নেহাল এসে আগে জেবাদের টেবিলে শরবত দেয়। জেবার সাথে কয়েকবার চোখাচোখি হয়েছে। জেবার সাথে নেহালের চ্যাটিং হয়। দুজনে বেশ এগিয়ে যাচ্ছে। আবির বাড়ির ভিতরে সোফাতে বসে আছে। সবাই বাহিরে। সোফাতে বসে ফোন চাপছে সে। ইরিন শাড়ি পরে বের হচ্ছে। আবির ডাক দেয়, কিরে, তুই কোথায় যাচ্ছিস এমন শাড়ি পরে? কোথায় আবার? কলেজে। দুপুরে কিসের কলেজ তোর? দেখছেন অনুষ্ঠান হচ্ছে, মেয়েরা সবাই শাড়ি পরেছে,
তাহলে জিজ্ঞাসা করেন কেন? তোর শাড়ি পরতে হবে না, যা রুমে গিয়ে এমনি নর্মাল ড্রেস পরে আয়। মানে কি? শাড়ি কেন পরবো না? আজব। আমি বারণ করেছি তাই পরবি না, যা রুমে যা। পারবো না, আমি শাড়ি পরবো। সবাই কত সুন্দর করে সাজছে। সবাই সাজুক, তোরে বারণ করছি মানে পারবি না। শুনবো না আমি। দেখ চর খাবি বলে দিলাম। আরে এমন খাটাসের মতো করেন কেন আমার সাথে? চুপ থাক। আমি পরবো মানে পরবো, কারো বারণ শুনবো না। ইরিন শাড়ি পরে বের হলো। আবির রাগে আর কিছু বলে না। সে কিছু সময় পর বাইরে আসে। আরিয়ান আর ইরিনকে দাঁড়িয়ে থাকতে দেখে আরিয়ান ইরিনকে বলছে, আমি ভাবতেও পারিনি তুমি শাড়ি পরবে, আর তোমাকে শাড়িতে এত সুন্দর লাগবে বুঝিনি। এই জন্য শাড়ি পরানোর প্ল্যান ছিল। সবার সামনেই বলেছিলাম মেয়েরা শাড়ি পরবে আর ছেলেরা পাঞ্জাবি। আমাকে সব কিছুতেই সুন্দর লাগে। আবির বুঝে যায় ইরিন কেন শাড়ি পরেছে আর তার কথা কেন শোনেনি। আবিরের রাগ লাগতে শুরু করে। তারপর আবির খাবার খেতে বসে সবার থেকে আলাদা। জারাতের বাড়ি থেকে যারা এসেছিল তারা সবার খাবার খেয়ে নিয়েছে। আবির সবার শেষে বসেছে। সে নিজেই নিজের খাবার তুলে নিয়ে খাচ্ছে। হঠাৎ সেখানে হিয়া আসে। আবিরের দিকে তাকিয়ে থাকে। আবির বলে, হাসিব কোথায়? রিমির সাথে ব্যস্ত। দেখলাম অনেক সুন্দর হিরোদের মতো ছেলেরা আসছে, তাই কেউ তাকাচ্ছে না। কেন দেখাবে না? আমি কি কম সুন্দরী নাকি? তাহলে পাত্তা দিচ্ছ না? কেন দেব? আমার কাউকে ভালো লাগে না। দেখতে কি অসুন্দর নাকি তারা? না, সেটা বিষয় না, তবে আমার জন্য কাউকে ভালো লাগে না। তাহলে কাউকে ভালো লাগে? আবিরের প্রশ্ন শুনে হিয়া কিছু সময় চুপ করে বসে থাকে। আবির তার মতো করে খেতে থাকে। হঠাৎ হিয়া বলে, আমি আপনাকে ভালোবাসি, তাই অন্য কাউকে ভালো লাগে না, আমার আপনাকে চাই। হিয়া কথাটা বলে দৌড়ে চলে যায়। আবির হাঁ করে তাকিয়ে থাকে হিয়া চলে যাওয়ার দিকে। আবির দ্রুত খাবার শেষ করে বাইরে চলে আসে সে। নেহাল আসলো আবিরের কাছে। আমতা আমতা করে বলল, আবির একটা হেল্প করবি? কি টাকা নাকি বাইক লাগবে? একটাও না, ওই যে জেবা নামের মেয়েটাকে দেখছিস, যারা ভাবির বোন, ওকে আমি পছন্দ করে ফেলছি রে। কিন্তু মনে হয় মেয়েটা বন্ধু ছাড়া এর বেশি কিছু হতে চায় না। কি করি বলতো? লেগে থাক, তবে অতিরিক্তভাবে লেগে থাকার দরকার নেই। মেয়ে যদি তোকে পছন্দ করে, তুই তার জন্য সামান্য কিছু করলেই তোর থাকবে, তোর কাজে খুশি হবে। তবে হ্যাঁ, প্রেম হুটহাট করে চলে আসে, তবে ভালোবাসা আগে একটু ভেবে নিস। পরে কিছু হলে সব মেনে নিতে পারবি তো? পরে আর কি হবে, বাড়ির সবাই মেনে নেবে না তো? তুই আছিস সেটা নিয়ে ভাবছি না। পারবি তো, ভালোবাসতে থাক। পারবো। তাহলে আরও কিছুদিন পর প্রপোজ করিস। ম্যাচ আছে, চল খেলতে হবে। আবির বাগান বাড়িতে আসে। 25 জন মতো প্লেয়ার, তারা সবাই স্পেশাল আর্মি অফিসার। আবির আসতেই সবাই উঠে দাঁড়ায়, সালাম দেয় আবিরকে। আবির বলে, কালাপাড়ার ফুটবলের ক্লাবের সাথে আমাদের ম্যাচ, শুনেছি সেখানকার ভালো প্লেয়ার নিয়ে এসেছে। আমাদের টার্গেট হাফ টাইমে একটা গোল করা, যেভাবেই হোক গোল করতেই হবে। স্যার চিন্তা নেই, আমি নাম্বার 9 পজিশনে প্লেয়ার, গোল করার দায়িত্ব আমার। তবে রেফারি যদি খারাপ সিদ্ধান্ত নেয় কিছু করার নেই। রেফারি হেড স্যার, উনি ভালো মনের মানুষ, অন্যায়কে তিনি প্রশ্রয় দেন না, আর ভালো মনের রেফারি তিনি। তাহলে সবাই রেডি হও। ইয়েস স্যার। সারা এলাকাতে মাইকিং শুরু হয়ে গেছে। আজকে আবিরদের খেলা। হাই স্কুল মাঠে ছোটোখাটো বিশাল স্টেডিয়াম বানানো। শব্দ করেছে জামিল সাহেব, প্রধান অতিথি তিনি। সবাই মাঠে এসে গেছে, চারপাশে দর্শক। কলাপাড়া টিমের প্লেয়াররা অনেকক্ষণ ধরে গা গরম করেছে। আবিরদের জন্য একটা নির্দিষ্ট স্কুল ঘর দেওয়া হয়েছে, সেখানে সবাই রেডি হচ্ছে। 11 সিটের প্লেয়ার। খেলা শুরু হওয়ার এখনও 10 মিনিট বাকি। আবির রেডি হয়ে বের হলো। আজাদ সাহেব এগিয়ে আসে। আবির, জিতবো তো আমরা? সেটা ম্যাচ শুরুর পরের বিষয়, দেখতে থাক কি হয়। ভরসা আছে পারবি? এতে দর্শক কেন? মাত্র 5 থেকে 7 হাজার দর্শক হয় এখানে। ফাইনালে তা 10,000-এর কাছাকাছি। এমনি এখানকার ফুটবল জনপ্রিয় হয়নি, বুঝেছিস? আচ্ছা, মানলাম। বেস্ট অফ লাক। আবির চলে আসে আজাদের সামনে থেকে। আবির যখন নামতে যাবে তখন আরোহী এসে দাঁড়ায় সামনে। আবির আরোহীকে দেখে বলে, আরে আপনি? এতক্ষণ তো ভরসা পাচ্ছিলাম না যে জিতবো, এখন পেলাম।
আপনাকে দেখে মনের মধ্যে আরও একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়েছে, প্রেমের অনুভূতি, বুঝলেন? প্রেম মানে কি? না মানে জিতবো সেটার প্রেম। আপনার কি মনে হয় আপনার প্রেমের কথা বলবো? নেভার। হেরে গেলে তো সোজা বাড়ি, জিতে গেলে কিন্তু বুঝেন কি চাইবো। জিততে পারবেন না। আচ্ছা, খেলাতে হার জিত থাকবেই, রেজাল্ট পরিচয়। তবুও বেস্ট অফ লাক। আমি ফাইনালে আপনাকে দেখতে চাই। ইয়েস, ফোন আছে আপনার কাছে? হ্যাঁ, কেন? লকটা খুলে দেন তো, বলছি। আরোহী লক খুলে আবিরের হাতে ফোনটা দেয়। আবির ফোনের ক্যামেরা অন করে, স্টাইল পোজে দাঁড়িয়ে একটা সেলফি তুলল। তারপর আরোহীর কাছে ফোনটা দিয়ে বলল, এ নিন, এখন থেকে সব সময় দেখেন, ফাইনালের আগের থেকে ভালো করে দেখবেন, কেমন? ফাইনালে আমি জিতবো, কিন্তু অনেক দামি কিছু চাইতে পারি। মনে রাখবেন মিস আরোহী। আবির কথাগুলো বলে চলে যায়। আবির পিছনে ওর সব টিম মেম্বাররা আসতে থাকে। আবির ক্যাপ্টেন। এটা আসলে একটা স্টেডিয়াম, তবে প্রফেশনালি না হলেও 5,000 দর্শকের জন্য তৈরি করা। বোঝা যাচ্ছে জামিল সাহেব ভালো মতোই টাকা খরচ করেছে এখানে, কিন্তু এত টাকা খরচের পিছনে কারণ কি? সব কিছু রেডি। আবির দৌড়ে আসে অর্কের কাছে। অর্ককে বলে, জামিল সাহেব এসেছে, ভিআইপি আসছে, বসা, ফ্রোস রেডি তো? কি হয়েছে না হয়েছে সব পরে জানবো, আর খেলায় ফোকাস করো। অর্ক সম্মতি দেয়। আবির দৌড়ে মাঠে চলে যায়, সবার সাথে আলোচনা করলো। তারপর যার যা পজিশনে চলে যায়। হাসিব 10 নাম্বার জার্সি নিয়েছে। হাসিব ভালো খেলে, কিন্তু প্রপার টিমমেট না থাকায় বারবার হারতে হয়। খেলা শুরু। 10 মিনিটের মধ্যেই হাসিবের বাড়ানো বলে রাফিনের গোল। দর্শক চিৎকার করতে শুরু করেছে। আবিরের টিম এত ফাস্ট খেলছে যেন কোনো ইউরোপীয় খেলা চলছে এখানে। সবার পাসিং অ্যাকিউরেসি আর রিসিভ করা এতটা নান্দনীয় যে সবাই হাততালি দিতে বাধ্য। আবির পিছনে তাকায়। খেলা তখন 30 মিনিট। আবিরের কাছে এখনও বল আসেনি একটাও। মিডফিল্ড অবধি আবিরদের দখলে। আবির ঘুরে তাকিয়ে দেখে আরোহী বসে আছে দূরে। আবির হাত উঠিয়ে হাই দেয়। আরোহী সব কিছু পর্যবেক্ষণ করছে। ওই রাফিন প্লেয়ারটা বারবার দ্রুত গতিতে ডিবক্সে প্রবেশ করছে, আর 11 নম্বর জার্সি শিহাব ডেঞ্জারাস পাসগুলো দিচ্ছে। কলাপাড়া ক্লাব ডিফেন্স করতে ব্যস্ত। এত গতিময় ফুটবল খেলা আরোহীর টিম ছাড়া বাকি টিমেরা কেউ করেনি। আরোহী ঘাবড়ে যায় একটু। সে কি চ্যালেঞ্জ নিয়ে ভুল করলো? ভাবতে না ভাবতেই আরও একটা গোল খেয়ে বসে কলাপাড়া ফুটবল দল। প্রথম আর্ধ খেলা শেষ হয়। আবিরেরা 2-0 গোলে এগিয়ে। ইরিন হিয়া বাড়ির সবাই খেলা দেখতে এসেছে এখানে। টিকিটের মূল্য মাত্র 5 টাকা করে রাখা হয়েছে। আবিরের কাছে মাত্র 2টো বল এসেছে, কিন্তু সেটা কাজের কাজ কিছুই হয়নি। চুম্বকের মতো বল ধরেছে আবির। আরোহী বুঝে যায় এরা প্রচুর ভালো প্লেয়ার। বিশেষ করে আবিরদের ডিফেন্স আরও ডেঞ্জারাস। সাথে আবিরের গোলকিপিং স্টাইল চুম্বকের মতোই। আরোহী সব কিছু নোট করে নিয়েছে। আবিরেরা রুমে পানি পান করছে। রাফিন আসে, অর্ককে বলে, স্যার ওরা বাজে টেকেল করার চিন্তা করছে, ওদের পা চালানো দেখে বুঝতে পারছি। সমস্যা নেই, আমাদের ডিফেন্স কি কম আছে? আর তোমাকে আহত করলে এমন আরও 4টা প্লেয়ার আছে, খেলতে থাকো। স্যার, লেফট উইঙ্গার থেকে সাজিদকে তুলতে হবে, সেখানে রিফাতকে নামাবো। 2 পাশ থেকে অ্যাটাক চাই। ঠিক আছে, যেটা মন চাই করো। স্যার, একটা কথা আছে। হ্যাঁ বলো। বাইরে আসেন। অর্কের সাথে আবির বাইরে আসে। অর্ক বলে, এখানে যে স্টেডিয়াম করা হয়েছে এটার পিছনে কারণ হলো জুয়ার বিজনেস, আর এই খেলাটাকে মাধ্যমে হিসাবে ব্যবহার করা হচ্ছে। এখানে জুয়ারিতে ভরপুর, আর যারা জুয়ার আসার বসিয়েছে বাইরে তাদের থেকে ট্যাক্স নিচ্ছে জমিলের লোকেরা। এই 45 মিনিটে এখানে 40 লাখ টাকার জুয়ার বিজনেস কমপ্লিট। তার থেকে 30 লাখ টাকা গেছে জামিলের পকেটে। কিছুক্ষণ আগে জানলে কিভাবে? আমি বাইরে ফোর্স রেখেছি, ওর মধ্যে একজনকে জুয়া খেলতে বসিয়ে দিয়েছি। সে সব ইনফরমেশন দিয়েছে। সে 10 মিনিটে 5 লাখ টাকা জিতে ফেলেছে, আর সেখান থেকে 4 লাখ টাকা জামিলের লোকেরা নিয়ে গেছে। ও আচ্ছা, সেজন্য বলি ফাইনালে 10,000 মানুষ কীভাবে হয়, কোথায় থাকে,
কি বিজনেস মাইন্ড জামিলের, ফুটবল স্টেডিয়াম বানিয়েছে কেন, বুঝলে কিছু? জি স্যার, ওয়েট, একজন আসছে। আবির আর অর্ক পিছনে তাকায়। একজন কালো ক্যাপ পরা হ্যাংলা গোছের লোক আসলো তোদের সামনে। আবির আর অর্ককে সালাম দেয়। অর্ক উত্তর দেয়। লোকটার নাম পাবেল। পাবেল বলে, আপনারা তো এই টিমের ক্যাপ্টেন ও কোচ, এটা কথা বলা ছিল। হ্যাঁ বলেন। চলেন, ওই স্কুলের পিছনে শুরু হতে এখনো 5 মিনিট বাকি, গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা। লোকটার কাঁধে কালো ব্যাগ। আবির পাবেলের সাথে পিছনে আসলো। তিনজন দাঁড়ায়। পাবেল বলে, আমাকে চিনবেন না, তবে আপনাদের জন্য একটা অফার আছে। কি অফার? হারলে 1 লাখ। ও, ঘুষ দিয়েছেন হারার? হ্যাঁ, এই ম্যাচটা হারতে হবে আপনাদের। আমি 5 লাখ টাকা বিল্ডিং করেছি আগেই, প্রতিবারই এই টিমকে হারাতে দেখি আমি, তাই বাজিটা আমি বেশি করতাম। কিন্তু আজকের খেলার মতো খেলা আমি গত 5 বছরও দেখিনি। এই টিমের থেকে একজন আপনাদের টিমে পক্ষ থেকে মাত্র 10,000 টাকা বাজি ধরেছিল যে এই টিম জিতবে। সে 10,000 দিয়ে 5 লাখ নিয়ে যাবে। এটা হবে না, হারতে হবে আপনাদের। আমরা হারলে আমাদের কি লাভ? 1 লাখ টাকা পাবেন মাত্র। আচ্ছা যান, 1.5 লাখ হারতে হবে। যদি বাজিতে না রাজি হয়? লোকটা আবিরের কথাই ব্যাগটা কাঁধ থেকে নামালো। ব্যাগে চেন খুলে পিস্তল বের করলো। তারপর বলল, হারবি মানে হারবি, ভালোভাবে বলছিলাম, শুনলি না তো? হারবি বুঝছিস? .2 ক্লেভারের পিস্তল তেমন একটা এখন চলে না। নতুন কোনো মডেল আছে? ইন্ডিয়ান বা আফ্রিকান কোনো পিস্তল নেই? মানে তোরা কারা? আরে তোতলাচ্ছে কেন অর্ক? আবিরের অর্ডার মতো অর্ক আর কোটের পয়েন্ট থেকে পিস্তল বের করলো। আবির এক ঝটকাতে পাবেলের হাত থেকে পিস্তল নিয়ে পাবেলের কপালে ধরে বলে, পিস্তলের গুলি সেটা না করেই আমার বুকে ধরলি। 3টে গুলি আছে তোর পিস্তলে, ট্রিগার চাপ দেব, সোজা উপরে চলে যাবি। অর্ক, এটাকে আপাতত নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, বাকিটা পরে দেখছি। অর্কের কানে ব্লুটুথ ছিল। এতক্ষণে দুজন সিভিল ফোর্স চলে আসে। অর্ক ওদের কাছে পাবেলকে দিয়ে দেয়। তারপর খেলা শেষ হয় 3-0-তে। আবিরেরা জিতে যায় 3 গোলে। আবির ম্যাচ জিতে সবার আগে আরোহীকে খুঁজে বের করে। আরোহী সামনে এসে দাঁড়িয়ে বলে, কি ম্যাম, আমাকে কি এখনো দেখা হয়নি? এখন কি ফাইনালে আমাকেই চান? আচ্ছা, আপনারা কি প্রতিবার জেতেন কিভাবে? শাট আপ, আমাদের খেলা দেখবেন তারপর বলবেন। রেগে যাচ্ছেন? না না, রাখবেন না তো, ভয় পাচ্ছেন দেখতে পারছি। আচ্ছা, বেশি কিছু চাইবো না, ফাইনালে জিতলে আমাকে একটা আপনার ঠোঁটে কি কি বললেন আপনি? আরে আপনার ঠোঁটে লাগানোর একটা লিপস্টিক দিন, বিয়ের পর আমার বউকে উপহার দেব। ছি, কী সব ভাবেন আপনি? আপনাকে তো লাল কর দেওয়া উচিত, কোলে করে মাঠের বাইরে নিয়ে যাও, চিন্তা নেই। আরোহী রাগে জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস নিল। আবির দ্রুত সেখান থেকে চলে আসে। ইরিন কিছুটা দূরে দাঁড়িয়ে আবিরের কাণ্ডগুলো দেখছে। ইরিন আবিরকে অনেক ভালো ভেবেছিল, কিন্তু আবির যে এতটা খারাপ সেটা বুঝতে পারেনি। আবির এতগুলো মেয়ের সাথে কী করে? সব সময় এই মেয়ে সেই মেয়েদের সাথে তার হেসে হেসে কথা বলা লাগবে। ইরিনের প্রচণ্ড রাগ হচ্ছে, কিন্তু কিছুই প্রকাশ করতে পারছে না। আবির আজাদ সৈকত সাহেবদের সামনে আসলো। আজাদ এসে শক্ত করে জড়িয়ে ধরলো আবিরকে। আবিরকে জড়িয়ে ধরে বলে, বাপ, তুই কি খেলা দেখালি রে? মানে তোর টিম এটা কি খেলছে রে বাপ? মনে হচ্ছে ইউরোপিয়ান কোনো ফুটবল ক্লাবের খেলা দেখছি। কি নান্দনিক পাসিং, কি ড্রিবলিং করলো তোর প্লেয়ার। এবার খেলা হবেই। জিতবো আমরা। ওরা আজকে তোদের টিমের সবারই আমার পক্ষ থেকে দাওয়াত। রাতে ডিনার পার্টি হবে, সবাইকে নিয়ে আসিস। হাসিব ছেলেটা কই? হাসিব, সে তো এখানেই ছিল। ডাক দে ওকে। পুরস্কার নিতে গেল দুজন, রাফিন আর হাসিব। রাফিন তো ওই, হাসিব কোথায়? আবির হাসিবকে খুঁজতে আসে। হাসিবকে পাওয়া যায় না। আবির অর্কের ফোন নাই, হিয়াকে ডাকে। হিয়া আসে দ্রুত।
হিয়া কিছু বলতে যাবে তার আগেই আবির বলে, হাসিবের নাম্বার মুখস্থ না, বলো জলদি। কিন্তু ভাইয়া তো এখানে ছিল, একজন আসলো, ভাইয়া তার সাথে বাইরে গেছে। অর্ক, হিয়ার থেকে নাম্বার নিয়ে কল করো। আবির কথাটা বলে দৌড়ে বাহিরে আসে। বাহিরে মানুষের প্রচণ্ড ভিড়, সবাই বের হচ্ছে স্টেডিয়াম থেকে। আবির চারপাশে তাকায়, এত ভিড়ের মধ্যে মানুষকে খুঁজে পাওয়াটা অনেক কঠিন। আবির চারপাশে তাকাতে থাকে। অর্ক হিয়া বের হয়। হিয়া বলে, এত চিন্তা করছেন কেন? ভাইয়া আছে, চলে আসবে। দেখো, আজকে আমরা জিতেছি, এখানে আমরা সবাই আছি, নেহাল, রাব্বি সবাই আছে। হাসিব মিসিং, সে কেন মিসিং? স্যার মানে হাসিব ভাইয়ের নাম্বার তো আছে, কল ঢুকছে কিন্তু রিসিভ হচ্ছে না। জামিল কোথায় দেখ। আবির সবখানে খুঁজে হাসিবকে, কিন্তু পায় না। খুঁজতে খুঁজতে সে মেন রাস্তার উপরে চলে আসে। তাই তখনও জার্সি পরা। আবির রাস্তার এপাশ ওপাশ তাকাতে থাকে। ঠিক তখনই একটা গাড়ি এসে থামে আবিরের পিছনে। আবিরের মাথায় খুব জোরে বাড়ি দেয়। আবির সাথে সাথেই অজ্ঞান হয়ে পড়ে। তারপর